কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM। এই মুহূর্তে রাতুল আছে আপনাদের সাথে, আর আমার সাথে রয়েছে শাহাদ এবং আজকের অতিথিরা। তো অনুষ্ঠানের শুরুতেই খুব বেশি কথা বাড়াবো না, শুধুমাত্র নিয়মকানুনগুলো জানিয়ে দিয়ে সরাসরি চলে যেতে চাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। পুরো একটি সপ্তাহ পর আপনাদের মাঝে ফিরে এসেছি ভূতবেলা নিয়ে, তো থাকতে চাই পুরো রাত 11টা পর্যন্ত। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে বিশেষ করে জানিয়ে দিতে চাই, যেহেতু বাইরের ওয়েদারটা একটু বৃষ্টিমুখর, কিছুক্ষণ আগেও প্রচণ্ড গরম ছিল, কিন্তু এখন হালকা একটু বৃষ্টি হয়েছে, যার ফলে পরিবেশটা বেশ কিছু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এরকম পরিবেশে ভূতবেলা আসলে দারুণভাবে জমে ওঠে। তো এমন একটা জায়গা থেকে আমি আসলে চাচ্ছি যে আজকে চমকপ্রদ কিছু একটা করি। তো এরকমই কিছু একটা আয়োজন আজকে হতে চলেছে। যেমন গত বছরের এপ্রিলের 7 তারিখে একটা ঘটনা আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম। 7 এপ্রিল প্রচারিত হয়েছিল বরিশালের একটা ঘটনা। তো সেই ঘটনাটি আমি আসলে আজকে নতুন করে আরেকবার আপনাদেরকে রিড আউট করে শোনাতে চাচ্ছি। তো তার আগে আমি বলতে চাই, আপনারা এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন গাইবান্ধার একমাত্র রেডিও সারাবেলা ৯৮.৮ FM এই ফ্রিকোয়েন্সিতে শুনছেন, এবং এর পাশাপাশি আমাদের রেডিও সারাবেলার যে ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা আমাদেরকে শোনার পাশাপাশি দেখতেও পাচ্ছেন। মূল কথা হচ্ছে সারাবেলা এখন যত দিন যাচ্ছে তত অ্যাডভান্সড হচ্ছে। তো এরকম একটা জায়গা থেকে আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ফেসবুকেও শুনতে পারেন, এবং সেখানে আপনাদের মতামতগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন যে কোন ঘটনা আপনার ভালো লাগছে, আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান, বা এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটেছিল কিনা সেসব কিছু আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আর যারা সরাসরি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আর যারা চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, তারা চাইলে আমাকে মেল করতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabeলা@gmail.com। তো এই পর্যায়ে আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমার হাতে থাকা খুব পুরনো একটা মেইল রয়েছে সেই মেইলটিতে। রাতুল ভাই, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটা একটা ভয়ানক পিশাচের। এই ঘটনাটি ঘটেছে বরিশালের বাউফল থানার কোন একটা প্রত্যন্ত অঞ্চলে। ঘটনাটা আজ থেকে প্রায় 40 বছর আগের। আমার খুবই নিকট এক আত্মীয়ের সাথে ঘটেছিল এই ঘটনাটি, এবং এই ঘটনাটি আমি তার কাছেই শুনেছি, তার ভাষায় আমি বলছি। আমার বয়স তখন 22 বছর। আমার বাবার খুবই ডায়রিয়া হয়েছিল। গ্রামের এক কবিরাজকে দেখিয়েছি, আর সে সময় উনি তখন আমাদেরকে বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব যেভাবেই হোক শহরে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখাতে, কারণ তখনকার দিনে গ্রামের দিকে কোনো ডাক্তার ছিল না বললেই চলে। আর আমাদের যে জায়গাটায় বাস করতাম সেখান থেকে শহরের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। শহরে যেতে হবে নৌকা করে, কারণ নদী প্রধান অঞ্চল হওয়ায় যোগাযোগের একমাত্র উপায় ছিল নৌকা। তখনকার দিনে ভালো এত রাস্তা ছিল না। বাবাকে নিয়ে যখন রওনা করি তখন বেলা 12টা বাজে। প্রথমে আঁকা বাঁকা ছোট খাল পেরিয়ে বড় নদী, তার ওপারে শহরে পৌঁছতে প্রায় 2.5 ঘন্টা লেগেছে। বিকেল 5টার দিকে আমার বাবা মারা যায়। বাবার লাশটা নিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা করি। বড় নদীটা যখন পার করে খালের দিকে আসি তখনই দেখতে পাই নৌকাটা চলছে না। কোনো এক কারণে নৌকাটা কাদায় আটকে গিয়েছে। তখন ভাটা চলছে, জোয়ার আসবে সেই রাত 12টার দিকে। তখনকার সময় আনুমানিক সন্ধ্যা 6:30 হবে। শীতকাল থাকায় ওই সময় চারপাশটা অন্ধকার হয়ে গিয়েছিল। আকাশে জ্যোৎস্নার আলো ছিল খুব। জনমানব শূন্য একটি স্থানে এসে নৌকাটা আর চলছে না। খালটার পাশে একটু দূরে একটা পরিত্যক্ত শ্মশান, আর ডান দিকে গভীর জঙ্গল। জঙ্গলের পাশে বটগাছগুলো দানবের মতো দাঁড়িয়ে আছে। বটগাছের ডালে কিছুটা
খেয়াল করতে দেখতে পেলাম অনেকগুলো বাদর ঝুলে আছে। এতটাই নির্জন জায়গায় কোনো শব্দ হলে কেমন যেন বুকের ভেতরটা কেঁপে উঠছিল বারবার। ভয়ে বাবার লাশটা স্পর্শ করে বাবার পাশে বসে থাকি। শুধু অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। একটা চাদর দিয়ে বাবার লাশটা ঢেকে দিয়েছি। রাত যত বাড়তে থাকে আমার ভয় ততটাই তীব্র হতে থাকে। মনে হয় জঙ্গল থেকে এখনই মনে হয় কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরবে। এমন সময় হঠাৎ নৌকাটা কেমন যেন নড়ে উঠল। আমার মনে হলো আমার মৃত বাবা নড়ছে। বাবার ঠান্ডা শরীর থেকে হাতটা সরিয়ে নেই। দোয়া পড়ি। মনের মধ্যে যতটুকু দোয়া আমার মনে পড়তে থাকে, কিন্তু ভয়ে কিছু মনে করতে পারছি না। ইচ্ছা করছিল চিৎকার দিয়ে বলি, বাঁচাও বাঁচাও, কিন্তু আমি জানি আমার চিৎকার কারো কানে পৌঁছবে না। আমি না পারছি এখান থেকে যেতে, না পারছি থাকতে। নিজের মৃত বাবাকেও আমার ভয় করছে এখন। আনুমানিক রাত 11টার দিকে একটা ছায়া দেখতে পেলাম। সেই বটগাছটার আড়াল থেকে বেরিয়ে আসছে আমাদের নৌকার দিকে। কিছুটা সামনে আসতেই আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি ওদিকে যাবে? লোকটির গায়ে একটি চাদর জড়ানো ছিল এবং তার মুখটাও দেখতে পাচ্ছিলাম না, সে চাদরেই ঢাকা ছিল। লোকটি হাত ইশারায় আমাকে বলল, ওই দিকে যাব। সেই যাত্রার যে পথটি উনি আমাকে দেখিয়েছেন ঠিক একই দিকে আমিও যাচ্ছিলাম। তো লোকটিকে বললাম যে জোয়ার আসা পর্যন্ত অপেক্ষা করি। লোকটা তখন আমাকে সায় দিয়ে নৌকায় উঠল এবং বাবার কাছে বসলো, কিন্তু বাবার সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করলো না। এক দৃষ্টিতে বাবার লাশটার দিকে চেয়েছিলেন। লোকটার মুখে তেমন কোনো কথা বেরোচ্ছিল না এবং বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যায়। আমি তার মুখটা দেখতে পাইনি এখন পর্যন্ত। এই গহীন জঙ্গলে এত রাতে তার আগমনের কারণটা পর্যন্ত জানতে ইচ্ছে করছে না আমার। তবে উনি আশায় আমি স্বস্তি পেয়েছি। রাত 12টার দিকে জোয়ার আসলে আমি নৌকাটা চালাতে শুরু করি। নৌকা যত সামনের দিকে যাচ্ছে ততই একটা অদ্ভুত গন্ধ আমার নাকে লাগছে। ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে থাকে। কিছু কচুরিপানা, কলা গাছ ও মরা একটা গরুর ফুলে থাকা দেহ একসাথে জটলা করে এমনভাবে নৌকার সাথে আটকে আছে, আমি অনেক চেষ্টা করেও নৌকা থেকে তার সামনের দিকে এগিয়ে নিতে পারছি না নৌকাটা। বাধ্য হয়ে আমি নৌকা থেকে পানিতে রশি ধরে টানতে থাকলাম। প্রায় 5 মিনিট টানার পর আমি নৌকার কাছে আসি। তখন যা দেখলাম আমার ভেতরটা যেন কেমন করে উঠল। দেখি লোকটা বাবার বুকের কাছে বসে বাবার বুকের ভিতর থেকে হাত ঢুকিয়ে দিয়ে কলিজাটা বের করে খাচ্ছে। আমি কোনো উপায় না দেখে হাতে বৈঠাটা নিয়ে লোকটার মাথায় আঘাত করতে থাকি একাধিকবার। লোকটা আমার দিকে যখন ঘুরে তখন ঠিক তার গলার মাঝখানে বৈঠাটা ঢুকিয়ে দিই। এতে লোকটা পানিতে পড়ে যায়। আমি পানিতে খুব জোরে জোরে বৈঠা দিয়ে আঘাত করতে থাকি এবং চিৎকার করতে থাকি, সাহস থাকলে আমার সামনে আয়। চাঁদের আলোতে লোকটার রক্ত মাখা লোমশ হাতটা দেখতে পেয়েছিলাম। বড় বড় নখ এবং তার চোখের নীল আভা মনে পড়লে আমার বুকটা কেমন যেন শুকিয়ে যায়। দাঁতগুলো লালচে এবং খুব ছোট ছোট। চাঁদের আলোয় দেখে মনে হচ্ছিল খুবই তীক্ষ্ণ আর ধারালো। আমার চিৎকার শুনে টর্চ লাইট নিয়ে কয়েকজন লোক ছুটে আসতে থাকে আমার দিকে। তারা কাছে আসার পর আমি তাদেরকে সব খুলে বলি। সবকিছু শুনে তারা বাবার লাশটা দেখেও বাবার লাশের দিকে লাইট দেয়। আমি তখন খেয়াল করি বাবার বুকে ছোপ ছোপ রক্তগুলো এখনো শুকায়নি। ওই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, যে রাতের কথা আমি কখনোই ভুলতে পারবো না। এটা ছিল সেই পিশাচ যার কথা ঘটনার শুরুতে বলেছিলাম। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয় শুরু এখানেই। খুব চমৎকার একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিলাম, কারণ এই ঘটনাটি এর আগেও প্রচার হয়েছে। আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি
তো আমি চাচ্ছি যে কিছু কিছু ঘটনা যেগুলো এর আগে প্রচারিত হয়েছে এবং বিখ্যাত কিছু ঘটনা যেগুলো মনে দাগ কেটেছে, যেমন যেসব ঘটনা আপনাদের মনে দাগ কেটে আছে সেসব ঘটনা আমার মনে দাগ কেটে আছে। তো এরকম কিছু ঘটনা আমি চেষ্টা করছি যে নতুন ঘটনার পাশাপাশি সেসব ঘটনাও আপনাদেরকে মাঝে মধ্যে শুনিয়ে দেবার যদি সুযোগ হয়। তো এমন একটা ইচ্ছা থেকে আজকে এই ঘটনাটি আপনাদেরকে শুনিয়ে দিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো এই ঘটনাটি, এবং যারা এর আগে শুনেছেন তারাও জানাতে পারেন যে নতুন করে ঘটনাটি শোনার পর আপনার কি অনুভূতি হচ্ছে, বা একেবারে নতুন যারা শুনছেন তাদের কাছে এই ঘটনাটি কেমন লাগলো সেসব কিছু আমাকে জানাতে পারেন। তো দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। লিখেছিলেন আমাকে আব্দুল আহাদ, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? যুক্ত হলাম রওশনবাগ থেকে। থ্যাংক ইউ সো মাচ আহাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এরপরে আমাদের সাথে দেখতে পাচ্ছি লিখেছেন যুক্ত হয়ে গেলাম ঢাকা থেকে খন্দকার মেহেদী হাসান মানু। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া যুক্ত হবার জন্য। ফারিয়া মিম ছিলেন আমাদের সাথে, ভাইয়া কেমন আছেন? সাজ্জাদ লিখেছেন আমাদেরকে, হ্যালো ভাই কেমন আছেন, আমি গাইবান্ধা নিউ ব্রিজ থেকে শুনছি। সিদ্দিক আকন্দ লিখেছিলেন আমাদেরকে আরও লিখেছিলেন সাথে আছি শেষ পর্যন্ত। শাহিদ ইসলাম লিখেছেন রাধাকৃষ্ণপুর থেকে। রামচন্দ্রপুর হাজিপাড়া থেকে শুনছি। সুজন বরিশালের গল্প অনেক সুন্দর। হ্যাঁ সুজন ভাই, আমি ঘটনার শুরু থেকে বা ভূতবেলার যখন থেকে আপনাকে আমি দেখেছি তখন থেকে কিন্তু আমি আপনাকে অনুরোধ করে যাচ্ছিলাম যে বরিশালের এমন কোনো ঘটনা আপনার জানা আছে কিনা, থাকলে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। এখন পর্যন্ত কিন্তু আপনি দেননি, কিন্তু তার আগে আমি প্রচার করে দিলাম। লিখেছেন আমাকে আবারও খন্দকার মেহেদী হাসান মানু, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমাদের সাথে ছিলেন আবারও নয়ন সরকার, কেমন আছেন? আর কবির রাতুল ভাই সাথে আছি চন্দিয়া থেকে। সারাবেলার ভৌতিক অনুষ্ঠান ভূতবেলা প্রোগ্রামে আছি ঠিক রাত 11টা পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ নয়ন ভাই আমাদের সাথে যুক্ত হবার জন্য। শাহিদ ইসলাম লিখেছেন, আমি শাহিদ, আপনার সাথে দেখা হয়েছিল শহরে আরাফাত টেলিকমের সামনে। জি মনে আছে। লিখেছেন আমাকে আজকে এত লেট কেন, খন্দকার মেহেদী হাসান লিখেছেন। তারপর আমাদেরকে আলামিন জেডিসি গোরস্থানপাড়া থেকে শুনছেন আমাদেরকে। মোহাম্মদ মাসুদ রানা ছিলেন আমাদের সাথে, লিখেছেন অসাধারণ, ইমেলটা অসাধারণ, ভয় লাগলো। লিখেছিলেন আবারও আমাদেরকে নয়ন সরকার ভাই। মোহাম্মদ সাকিব ছিলেন, আমি খুবই অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আপনার সুস্থতা কামনা করি, সেই সাথে ভূতবেলার সকল শ্রোতাদের জন্য শুভকামনা। মেলটা অনেক ভয়ঙ্কর ছিল জানিয়েছেন খন্দকার মেহেদী হাসান। এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন কাউসার আহমেদ, অনেক ভালো লাগছে ভাইয়া। লিখেছেন সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, আপনি কোন সাউন্ডের কথা বলছেন, ক্লিয়ার হচ্ছে না। ফরহাদ লিখেছেন আমাদের এখানে সবকিছু ঠিকঠাক আছে, হয়তো বা আপনার ডিভাইসের সমস্যা। লিখেছেন নয়ন ভাই, আবারও ভয় লাগলো। রাফি মল্লিক ছিলেন, ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনন্যা সুলতানা লিখেছেন, আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি পূর্বপাড়া থেকে বলছি, দ্বিতীয় ঘটনাটি কি পড়ে শোনাবেন? আসলে আপনি যে ঘটনাটি পাঠিয়েছেন ঘটনাটি খুবই ছোট ছিল, এবং আপনি চাইলে পুরো ঘটনাটি একসাথে লিখে পাঠিয়ে দিতে পারতেন। আমি ভেবেছিলাম যে পরের অংশটি আরও বিশাল বড় হবে, কিন্তু আজকে আমি পড়ে দেখেছি যে ঘটনাটি খুবই ছোট। তো এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে অনেক ভয় লাগছে রাফি লিখেছেন। জাহিদুল ইসলাম বরকত ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম রাতুল ভাই, যুক্ত হলাম ডিউটির মাঝে, কেমন আছেন? অনেক ভালো আছি বরকত ভাই, আপনি কেমন আছেন জানাবেন, এবং আপনার সার্বিক পরিস্থিতি কেমন সেটাও জানাবেন। লিখেছেন আমাদেরকে সোহাগ মিয়া, যুক্ত হয়ে গেলাম রামচন্দ্রপুর থেকে, ধোপাডাঙ্গা থেকে লিখেছেন আমাদেরকে। লিখেছিলেন যে আচ্ছা, মাহিন লিখেছেন, হাই ভাইয়া, আমাদের সাথে আব্দুল আহাদ ছিলেন, আমি গাইবান্ধা আদর্শ কলেজ রোড থেকে দেখছি। আলিফ হাসান ওসমান ছিলেন আমাদের সাথে, ফুলছড়ি কালীবাজার রোড থেকে, বোচার বাজার থেকে শুনছি। আমার কাছে অনেকগুলো সত্য ঘটনা আছে, ইনশাল্লাহ ইমেইলে পাঠিয়ে দেবো। অবশ্যই আসিফ হাসান ওসমান, আপনি পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabeela@gmail.com। আপনি যদি আমাদের ফেসবুক লাইভে দেখে থাকেন তাহলে স্ক্রিনের ডান পাশে একেবারে নিচেই দেখতে পাচ্ছেন আমাদের মেইল অ্যাড্রেসটি নোট করে দেওয়া আছে। লিখেছেন আমাদেরকে সেতু ইসলাম, ভাইয়া যুক্ত হলাম দাঁড়িয়াপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ সেতু আমাদের সাথে যুক্ত হবার জন্য। আশরাফুল ইসলাম লিখেছেন পলাশপাড়া থেকে, আমাদের সাথে এই গল্পটা দারুণ লেগেছে। সুজন রহমান ভাই লিখেছিলেন বরিশাল থেকে। নাহিদ লিখেছেন আমাদেরকে লিখেছিলেন নূর ইসলাম অভি, যুক্ত হয়ে গেলাম ঢাকা থেকে। মুন্না ছিলেন আমাদের সাথে বরাবরের মতো, রামপুরা থেকে আছি, মোহাম্মদ মুন্না। এরপর লিখেছেন আমাদেরকে এস এম মুন্না ভাই, আপনার ভয়েস আমার ভয়েস কি, লিখেছেন মিজানুর রহমান মিশু, ভাইয়া কেমন আছেন, বাসা সবাই কেমন আছে, ভালো লাগছে, আরেকজন লিখেছেন। তো যাই হোক, আর কথা বাড়াতে চাই না, অনেক কথা হয়ে গেল। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমি সরাসরি চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি ভাইয়ের কাছে। তার কাছে তার নাম ঠিকানা শুনবো, এবং তারপর শুনবো তার সংগ্রহ করা অথবা তার নিজের সঙ্গে ঘটে যাওয়া কোনো একটি ঘটনা। ভাই আসসালামু আলাইকুম।
জি, আমরা শুনবো ভাইয়া আপনার নাম ঠিকানা তারপর ঘটনায়। আমার নাম মোহাম্মদ ইবনে খালিদ। কানেক্ট হয়নি। জি, হ্যালো, আর একটু জোরে বলতে হবে। আমার নাম মোহাম্মদ ইবনে খালিদ। আমার বাসা ফুলবন্দি গাইবান্ধা। যে আমার বাসা ফুলবন্দি গাইবান্ধাতে। আমি আজকে যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব তা ঘটেছিল আমার একটি বন্ধুর সাথে। আমরা একই সাথে লেখাপড়া করি। তো এই ঈদের ছুটিতে আমরা সবাই বাসায় আসছিলাম এবং এখনো আমরা বাসাতেই আছি। রিসেন্ট কিছুদিন আগে আমরা জায়গায় ঘোরাঘুরি করার প্ল্যান করি এবং সেখানে আমরা বন্ধু বান্ধবরা মিলে আড্ডা দিতে চলে যাই। সেখানে 10টার দিকে আমরা রওনা হই। আমরা আপনাকে পেয়েছি এবার। তো আমি আরেকবার একটু প্রথম থেকে আপনার নাম পরিচয় জানার পর আপনার ঘটনায় যাই, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইবনে খালিদ। আমার বাসা ফুলবন্দি গাইবান্ধাতে। জি, আজকে আমি আপনাদের সামনে যে ঘটনাটি উপস্থাপন করব তা ঘটেছিল মূলত আমার একটি বন্ধুর সাথে। আচ্ছা। আমরা একে ওর সাথে খুব কম সময়েই দেখা সাক্ষাৎ করি। আমরা সবাই সবার পড়ালেখা নিয়ে বিজি থাকি, বিভিন্নজন বিভিন্ন জায়গায় থাকি। তো ঈদ উপলক্ষে আমরা ছুটিতে সবাই বাসায় আসছি আর কি। তো আমরা একটা দিন ঠিক করি যে আমরা সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাব বা কোনো একটা রেস্টুরেন্টে যাব খাওয়া দাওয়া করতে। তো একটা রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করি আমরা সবাই একসাথে মিলে। তখন রাত্রি বাজে 10টা। তো সেই রেস্টুরেন্টে যেতে যেতে আমাদের প্রায় 10:30টার কাছাকাছি বেজে গিয়েছিল। তো আমরা সেখানে সবাই অনেক আড্ডাতে মগ্ন ছিলাম। তো কখন যে খাওয়া দাওয়া এবং আড্ডার মাঝখানে ঘন্টাখানেক সময় পার হয়ে গেছে বুঝতেই পারিনি। রাত্রি তখন 11:30 বেজে গিয়েছিল। আচ্ছা। এমন সময় আমার সেই বন্ধুটি বলে উঠলো যে অনেক রাত হয়ে গেছে, সবাই সবার বাসায় চলে যাই। এবং সে আবদার করে বসলো যে তাকে যেন তার বাসায় যেন পৌঁছে দেওয়া হয়, কোনো একজন যেন তাকে যেন বাসায় পৌঁছে দিয়ে আসে। তো এই কথা শুনে আমরা সবাই অনেক মজা করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম যে এত ভয় পাওয়া তো ঠিক না। এই সময় এই যুগে ভয় পাওয়া লোক অনেক কমই পাওয়া যায়। তো তাকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করছিলাম এবং কেউই রাজি হয়নি যে তাকে আমরা বাসায় রেখে আসবো। তো তার বাসাটি ছিল গ্রামের অনেক ভিতরে এবং জমি জমার মাঝখানে, এবং সে যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাতে একটা বাঁশবাগান ছিল। সেই বাঁশবাগানটি ছিল অত্যন্ত ভয়ানক, তাই আর কি সে অনেক ভয় পাচ্ছিল বাসায় যাইতে। কিন্তু আমরা সবাই বিষয়টি হাসি ঠাট্টার মাঝেই নিয়েছিলাম এবং তার কথা না শুনে আমরা সবাই সবার মধ্যে বাসায় চলে গিয়েছিলাম। আচ্ছা। তা ও কোনো সঙ্গ না পেয়ে আর একটা ভীতুমুখের একটা চেহারা নিয়ে তার বাসার দিকেই এগোতেছিল। তো সে বুঝতে পারছিল যে সে যদি একা একা বাসায় যায় তাহলে সে অনেক ভয় পাবে। তারপরও তার কিছু করার ছিল না, কারণ বাসাতে তাকে পৌঁছাতেই হতো। তো সে এগোতে লাগলো। সে খানিকটা পথ না যেতেই সে বুঝতে পারলো যে তার পিছনে কেউ আসছে। সে স্পষ্ট পায়ের শব্দ পাচ্ছিল। শব্দটি ছিল পানির ফোঁটার মতো। সে পিছনে তাকাতে পারছিল না, অনেক ভয়ে ছিল। গ্রামের রাস্তাগুলো অনেক অন্ধকারাচ্ছন্ন হয়, স্বভাবতই সে কিছু দেখতেও পাচ্ছিল না, শুধুমাত্র শব্দই শুনতে পাচ্ছিল। তার মুখে চোখে অনেক ভয় চলে আসে। সে ভীতু কণ্ঠেই বলে ওঠে যে কে কে আমার পিছনে, কিন্তু কোনো জবাব পাচ্ছিল না। রাস্তায় অনেক বাতাস তখন হচ্ছিল এবং সে মনের ভুল মনে করে সে আবার এগোতে লাগলো। কিছুটা পথ
সে এগোনোর পর সে বাঁশবাগানের সামনে চলে আসলো, যে বাঁশবাগানটি আর কি অনেক ভয়ঙ্কর। বাঁশবাগানের সামনে এসেই তার গাটা শিউরে উঠল ভয়ে, কারণ বাঁশবাগানে অনেক ভয়ঙ্কর আওয়াজ এবং বিকট আওয়াজ শোনা যায়, যা অত্যন্ত ভয়ঙ্কর। সে বাঁশবাগানের কাছাকাছি আসতেই সে অনুভব করতে পারছিল যে তাকে কেউ পিছন থেকে টানছে, সে সামনে এগোতেই পারছিল না। তো সে অনেক ভয় পেয়ে যায় এবং সে অনেক আতঙ্কিত হয়ে যায়। আতঙ্কিত চেহারা নিয়ে সে হঠাৎ করে দেখে যে বাঁশঝাড়ে কেউ একজন হাঁটাহাঁটি করছে এবং আওয়াজ করছে। সে দেখতে পায় যে যে হাঁটাহাঁটি করছে সে হচ্ছে সাদা পোশাক পরে মানে ঘোরাঘুরি করছে। এটা দেখে সে এমনিতেই অনেক ভীতু টাইপের, সে আরও ভয় পেয়ে যায় এবং বলে ওঠে যে কে আপনি, কে এখানে কি করছেন? কিন্তু লোকটি তার কোনো কথায় সাড়া দেয় না, সেই লোকটি তার মধ্যে চলাফেরা করছিল। এটা দেখে তার অনেক ভয় এবং সে এমনটাই আতঙ্কিত হয়ে গিয়েছিল যে সে ওখানে নিস্তব্ধ হয়ে বসে পড়েছিল। হঠাৎ করে সে আবার যখন বাঁশঝাড়ের দিকে তাকায় তখন দেখতে পায় যে সেই সাদা পোশাক পরা লোকটি তার দিকেই এগিয়ে আসছে। এটা দেখে সে আরও ভয় পেয়ে যায় এবং নিস্তব্ধ হয়ে যায়। যখন সেই সাদা পোশাক পরা মানুষটি তার সামনের দিকে চলে আসে তখন সে অনেক ভয়ে কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তো হঠাৎ করে সে দেখে সাদা পোশাক পরা লোকটি অদৃশ্য হয়ে গেছে। অদৃশ্য হওয়াতে সে আরও ভয় পেয়ে যায় এবং এতটাই আতঙ্কিত হয়ে যায় যে সে দৌড় দিতে ওখান থেকে বাধ্য হয়। আতঙ্কের পরিমাণটা এতটা পরিমাণ বেশি ছিল যে সে কিছুটা পথ না যেতেই তার বাড়ির সামনে যেসব জমি জমা ছিল সেই জমিগুলোর মধ্যে সে মানে পড়ে যায় আর কি। তো এ সময় সে মাটিতে লুটিয়ে পড়ে এবং অনেক মানে কাতরাচ্ছিল আর কি, কিন্তু সে কোনো সাড়া পেল না কারো। সে ভয়ে এতটাই মানে কাতরাচ্ছিল যে তার আর কি সেন্সলেস অবস্থা চলে আসছিল। এমন অবস্থাতেও সে নিজের উপরে একটু সাহস রেখে উঠে দাঁড়ালো এবং বাসার দিকে রওনা হলো। সে বাসাতে যখন পৌঁছালো তার পরিবারকে সব কিছু সে বলল, কিন্তু তার পরিবার সে বিষয়টি ওই মানে ভালোভাবে যে অ্যানালাইসিস করে নেবে সেটা সে নিতে পারেনি, তার পরিবারও সেটা নিতে পারেনি। তার পরিবার তাকে সামান্য কিছু ভেবে বলছিল যে তুমি গোসল করে এসে ঘুমিয়ে পড়ো। তো সে গোসল করে যখন ঘুমোতে গিয়েছে তো সে ঘুমাতে পারছিল না। সবসময় শুধু মনের মধ্যে শুধু জাগছিল যে আমি বাঁশঝাড়ে কাকে দেখলাম, কে ওইটা। তো সে ঘুমাতে পারছিল না, খুব কষ্ট হচ্ছিল তার, খুব ভয় পাচ্ছিল সে। তো এমন অবস্থায় সে রাত্রি 3টা নাগাদ সে মানে ঘুমানোর অনেক চেষ্টা করে এবং এক পর্যায়ে সে ঘুমিয়ে যায়। কিন্তু সে ফজরের আগ মুহূর্তে যখন জাগনা পায় তখন সে অনুভব করে যে তার ডান পায়ে কেউ একটা ভর করে আছে। তো যখন সে অনুভব করে যে তার ডান পায়ে কেউ একটা ভর করে আছে তখন সে মানে ভীতু চোখে আর কি তাকায় এবং তাকিয়ে দেখে যে বাঁশঝাড়ে যে সাদা পোশাক পরা লোকটিকে সে দেখেছিল সেই লোকটি তার ডান পায়ে বসে আছে। এটা দেখে সে আবারও চিৎকার করে এবং কান্না করা শুরু করে। তারপরেই তার পরিবার এই জিনিসটা একটু সিরিয়াসলি ভাবে নেয় এবং ফজর নামাজ শেষে হুজুরকে ডাকা হয়। হুজুরকে ডেকে এনে সব কিছু বলা হয়। হুজুর দোয়া কালাম পরে অনেক ঝাড়ফুঁক করে দেন এবং ঘটনা শুনে বলেন যে হয়তোবা কোনো বদ জিনের নজর কেড়েছে, যার কারণেই এরকমটা হয়ে গেছে। তো হুজুর আরও কিছু পরামর্শ দেয় যে আমরা যেন বেশি রাত্রে ঘোরাফেরা না করি, কারণ বেশি রাত্রে বদ জিনেরা অনেক ঘোরাফেরা করে। এই কারণেই আর কি এরকম মাঝে মাঝে কিছু কিছু ঘটনা হয় যা আর কি মেনে নিতে হয় আমাদের। তো এরপরেই
ঝাড়ফুঁক করা এবং কিছু চিকিৎসাবিধির মাধ্যমে সে এখন মোটামুটি অনেকটা সুস্থ। আচ্ছা আচ্ছা। তো এটি ছিল আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যা রিসেন্ট কিছুদিন আগেই ঘটেছিল। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনছিলাম আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি ভাইয়ের কাছ থেকে। তো এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি সুযোগ হয় আমরা আবারও ভাইয়ের কাছে ফিরবো। তো এই মুহূর্তে আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি চলে যেতে চাই আপনাদের কথাবার্তাগুলোতে, দেখতে চাই কে কি লিখেছেন আমাদেরকে। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে লিখেছিলেন মিশু। ভাইয়া কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? হ্যাঁ, অনেক ওকে, সবাই ভালো আছে। তো এই পর্যায়ে লিখেছেন আমাদেরকে সংগ্রাম চৌধুরী সোহাগ। ভাইয়া কেমন আছেন? সাথে আছি পলাশবাড়ি থেকে। এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন মেহেদি হাসান সরকার, যুক্ত হয়ে গেলাম প্রধানের বাজার থেকে। তারপর দেখতে পাচ্ছি অনন্য সুলতানা লিখেছেন আমাদেরকে। তারপর দেখতে পাচ্ছি আমাদেরকে আবারও লিখেছিলেন শুভ হোসাইন। আসসালামু আলাইকুম ভাইয়া, অনেকদিন পর যুক্ত হলাম, ইমেলটি সুন্দর ছিল। আজকে বরকত ভাইয়ের ঘটনা আছে। আসলে বরকত ভাই এখন যথেষ্ট ব্যস্ত, ওনার সাথে পার্সোনালি কথা হয়েছে আমার, তবে খুব শীঘ্রই হয়তো বা উনি ফ্রি হলে ঘটনা পাঠাবেন আমাকে আশ্বাস দিয়েছেন। লিখেছেন আমাদেরকে, হাই ভাই, শুনছি রামচন্দ্রপুর সাউথখালি থেকে, অনেক ভালো লাগছে। নূর আলম নিহান ছিলেন আমাদের সাথে। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন ইনশাল্লাহ আমি একদিন আসবো আমার নানাকে নিয়ে। মুন্না ভাই লিখেছেন আমাদেরকে, অবশ্যই আসতে পারেন, আমন্ত্রণ রইল আপনার। অনুষ্ঠান সুন্দর হচ্ছে ভাই, আজকের ঘটনাগুলো অনেক ভয়ের, যুক্ত আছে শেষ পর্যন্ত। তবে বরকত ভাই, আপনি যেহেতু যুক্ত আছেন তাহলে তো কথা শুনছেনই যে অনেকেই আপনার ঘটনা মিস করছে, এবং শাহাদুল ক্যামেরার পেছন থেকে খুব বিমর্ষ মন নিয়ে বলছে যে বরকত ভাই অনেকদিন থেকে ঘটনা পাঠায় না। লিখেছেন আমাদেরকে শামীম, ভাইয়া অনেক ভালো লাগছে, চালিয়েছেন, সঙ্গে আছি। প্রিন্স ঋত্বিক ছিলেন আমাদের সাথে, আমাদেরকে লিখেছেন ফুয়াদ, ভাইয়া অনেকদিন পর যুক্ত হলাম মনোহরপুর কাজীর বাজার থেকে, দুজন মিলে দেখছি কিন্তু ভয় পাচ্ছি না। ভূতবেলা অনুষ্ঠান ভালো লাগলো, ভৌতিক গল্প বেশ ভয়ানক। আমাদেরকে লিখেছিলেন পোড়াবাড়ি থেকে হাসানুর, অনেক ভয় লাগছে রাতুল ভাই। লিখেছেন রাতুল ভাই ঘটনাটি বড় ছিল কিন্তু টাইপ করতে অনেক সময় লেগেছে, তাই ছোট করে লিখেছি। আসলে একটা ঘটনার তো একটা এন্ডিং আছে, তাই না? যদি আপনার ঘটনাটা লিখলেন, আপনি একটা রাস্তা যে ধরুন 10 কিলোমিটার, তো আপনি 8 কিলোমিটার গেলেন, এবং যদি হয়তো 8 কিলোমিটার পরে যাওয়ার পর আবার আপনার আরও 8 কিলোমিটার ফাঁকা আছে বা তার থেকে বেশি আছে, তখন আপনি সেই মাঝখানে রেস্ট নিতে পারেন। কিন্তু এতটা পথ যাওয়ার পরে যদি আপনি মাঝখানে সামান্য একটি অংশ ছেড়ে দেন, তো এই বিষয়টা খুব সুন্দর দেখায় না। তো সেদিন ঘটনাটা পড়ার ক্ষেত্রেও আমি খুব আক্ষেপ নিয়ে শেষ করতে হয়েছে। তবে আজকে চেষ্টা করছি আমি আপনার পাঠানো ঘটনাটি পড়ে শোনানোর। তো এরপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন আরও সোহাগ মেয়ে, লিখেছেন প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন। আরও ভয়ানক গল্প শুনতে চেয়েছে হাসানুর আহমেদ নিলয়। সোহাগ লিখেছেন আমাদেরকে পূর্বপাড়া থেকে, শুনছি। আচ্ছা, লিখেছেন ওকে। রোস্তম আলী লিখেছেন, ভাইয়া আজকে লাইভে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। রোস্তম আলী ভাই কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন। আরিফ মন্ডল লিখেছিলেন গাজীপুর থেকে, জিনের কথাটা চমৎকার লাগলো। জি সত্যি। তবে নয়ন ভাইয়ের একটা বিষয় আমার প্রচণ্ড ভালো লাগে, যে মানে যে ঘটনাই হোক উনি ঘটনার কোনো না কোনো একটা অংশ নিয়ে মানে খুব সুন্দর একটা কমপ্লিমেন্ট দেবে, যে এই অংশটা এই জায়গায় এমন ছিল যে যেটা শুনে প্রচুর ভয় পেয়েছি। লিখেছেন আমাদেরকে নীল আকাশের পরী, রাতুল দাদা ভয়ঙ্কর ভূতের গল্প বলেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই। লিখেছেন আমাদেরকে সাগর রহমান, অনেকদিন পর শুনছি। এরপর লিখেছেন আমাদেরকে, হাই ভাইয়া, আচ্ছা আচ্ছা, 1000 ফুলের শুভেচ্ছা, প্রথম যুক্ত হলাম। আচ্ছা, না না না, ওনার নামটা পড়তে পারছি না, তারে নারে গেমার। আচ্ছা আচ্ছা, তাই আপনার নামটা জানাবেন, আপনাকে আমরা শুভেচ্ছা জানাতে চাই। লিখেছেন সাজ্জাদ, প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে, চালিয়ে যান, সাথে আছে শেষ পর্যন্ত। সাজ্জাদ, অনেকদিন থেকে দেখা হয় না, ভূতবেলায় আসো একদিন। লিখেছেন আমাদেরকে গল্পটা দারুণ ছিল, কনক সুনীত হলো আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন, দক্ষিণ ঘাগোয়া তালতলা বাজার থেকে আমাদের সাথে আছেন। আচ্ছা, সাব্বির লিখেছেন দারুণ গল্প। সাদেকুল ইসলাম লিখেছেন আমাদেরকে সালাম জানিয়েছিলেন। লিখেছিলেন আমাদেরকে খন্দকার মেহেদি হাসান মানু, উনি লিখেছেন ভয় পাচ্ছি কিন্তু পাচ্ছি না, ওনার যে একটা সিগনেচার ডায়ালগ যেটা। জাহিদুল ইসলাম বরকত ভাইয়ের ঘটনা চাই, সাজ্জাদ লিখেছে। তারপর দেখতে পাচ্ছি সিদ্দিক লিখেছিলেন আমাদেরকে, আবারও লিখেছেন সাদিকুল হক আমাদেরকে, ভাই আমি নতুন, ওয়েলকাম ভাই আপনাকে ভূতবেলায়। আশা রাখছি এখন থেকে আপনি প্রতি বৃহস্পতিবার আমাদের মাঝে যুক্ত হবেন। তো এই পর্যায়ে আমি আসলে আর কথা বাড়াতে চাই না, আমার কাছে যে তো এই পর্যায়ে আমি আর কথা বলতে চাই না, আমার কাছে যে গত সপ্তাহে আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছিলেন সেই ভাইয়ের পাঠানো যে ঘটনার দ্বিতীয় অংশটি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। অর্থাৎ নাহিদ ভাই আমাদেরকে যে ঘটনাটি পাঠিয়েছিলেন,
তো সেই ঘটনার মানে ব্রিফিংটা আমি আপনাদেরকে দিয়ে দিতে চাই যে উনি যে ঘটনাটি আমাদেরকে গত সপ্তাহে শেয়ার করেছিলেন সেটি এমন ছিল যে স্কুল পড়ুয়া দুজন ছাত্র, একজনের নাম লাবিব এবং আরেকজনের নাম হচ্ছে তামিম। তো ওনারা দুজন অনেক ভালো বন্ধু। তো স্কুলে পড়াকালীন, ওনারা তখন ক্লাস 8-এ পড়তেন, স্কুলে পড়াকালীন বন্ধুদের মধ্যে বিভিন্ন ধরনের কথা হয়, যার এক পর্যায়ে গিয়ে তারা জিন ভূত টাইপের কথাবার্তা উঠছিল। তো সেই সময় সবার মধ্যে একটা মানে আবেগ কাজ করতো যে কে কোন কার্টুন দেখতে পছন্দ করে। এরই এক কথার ফাঁকে কেউ একজন রোজ্জা নামে একটি কার্টুনের কথা বলে, যেখানে হচ্ছে বিভিন্ন কালো জাদু বা ম্যাজিক চর্চা করা হয়। তো এই জায়গা থেকেই সেই লাবিব নামে যে ভাইটির কথা উনি বলেছিলেন, ওনার এমন ইচ্ছা জাগে যে উনি এই ম্যাজিক শিখবেন। তো এইভাবেই উনি ওনার যে এই আগ্রহ থেকে উনি খুঁজতে থাকেন যে কোথায় গেলে উনি এই ম্যাজিক শিখতে পারবেন, অথবা উনি ভালো মন্দ কিছুই উনি বুঝতে পারেননি এবং কোনটা ভালো কোনটা খারাপ। তো এমন একটা জায়গা থেকে উনি বিভিন্নভাবে খুঁজতে থাকেন কে ম্যাজিক শেখায়। তো এমন এক সময় উনি এমন এক কবিরাজের দেখা পান যিনি আসলে ব্ল্যাক ম্যাজিক শেখান। তো এই পর্যায়ে উনি বিভিন্নভাবে ওনার খোঁজখবর করতে থাকেন। তো একা একা উনি যেতে চাচ্ছেন না এবং যেতে ভয়ও করছে, আবার বিভিন্ন সংশয় এবং বিভিন্ন কিছু উনি চিন্তা করছেন। তো এমন একটা জায়গা থেকে ওনার যে বন্ধু ছিল তামিম, সেই তামিম ভাইকে সঙ্গে করে নিয়ে সেই কবিরাজের কাছে উনি চলে যান। তো এরপরে সেই কবিরাজ অনেক ভাবে তাকে নিষেধ করে যে হচ্ছে এটা শেখা যাবে না তোমার, তুমি অনেক ছোট। তো তারপরে সে এমনভাবে জিদ করে যে আমাকে শেখাতেই হবে, যার এক পর্যায়ে কবিরাজ তাকে শেখাতে রাজি হয় এবং তাকে বেশ কিছু শর্ত দেন। যেমন একই রাতে, মানে উনি যখন গিয়েছিলেন, লাবিব ভাই যখন সেই কবিরাজের কাছে গিয়েছিলেন তখন ছিল অমাবস্যার 2-1 দিন আগে বা এরকম একটা সময়। তো সে সময় লাবিব ভাইকে আসলে সেই কবিরাজ শর্ত দেন যে অমাবস্যার রাতে তোমাকে 3টা কাজ করতে হবে। সেই 3টা কাজের মধ্যে প্রথমটা ছিল এরকম যে কোনো একটা কবরস্থান থেকে লাশের কোনো একটা অংশ নিয়ে আসতে হবে, এবং এরপরে যে আরেকটা অংশ ছিল যে হিন্দুদের কোনো একটা যে মৃতদেহ যখন সৎকার করা হয় হিন্দু ধর্মের মানুষদের, তাদের ওখান থেকে কিছু একটা জিনিস নিয়ে আসতে হবে। তো উনি আর কি সেই কবিরাজের থ্রুতে একটা খবর পান যে কোনো একটা লাশ পরিপূর্ণভাবে পোড়ানো হয়নি, অর্থাৎ সৎকার করা হয়নি, যে জন্য সেই লাশের নাড়িভুড়িগুলো শ্মশানেই ছিল। তো সেই জায়গা থেকে তিনি আসলে সেখানে সেই রাতে চলে যান এবং যে তৃতীয় কাজটির কথা উনি বলেছিলেন সেটি আসলে অন্য সময় শেষের দিকে বলেছেন। তো এমন একটা জায়গা থেকে তিনি শ্মশানে যান এবং শ্মশানে গিয়ে যে কোনোভাবেই হোক সেই ওই মৃতদেহ থেকে যে পোড়ানোর সেই অর্ধ পোড়া শরীর থেকে কোনো একটা অংশ তিনি সংগ্রহ করে নিয়ে আসেন এবং আরেকটি সেটি আনার পরে উনি একটি কবরস্থানে যান এবং সেখানে গিয়ে তার আসলে সেই কবর যে মৃত মানুষটির হচ্ছে একটা লাশের মাথা সংগ্রহ করতে বলেন ওই কবিরাজ। তো এরপরে আসলে উনি ঘটনাটি শেষ করেছেন, বিভিন্নভাবে ভয় পেয়েছিলেন, সেই রাতে বিভিন্ন ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাটি সেখানে গিয়ে উনি থামিয়ে দিয়েছিলেন, যেটি আসলে আমার নিজেরও পছন্দ হয়নি এবং আমার বিশ্বাস আমার শ্রোতা যারা আছেন ভোরবেলার তাদেরও বিষয়টি পছন্দ হয়নি। তো সেই দ্বিতীয় অংশটি উনি আজকে আমাদেরকে পাঠিয়েছেন। তো উনি যেভাবে লিখেছেন আমি আসলে সেভাবে আপনাদেরকে পড়ে শোনাতে চাই। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি নাহিদ। আগের ইমেলটিতে কালো জাদু নিয়ে যে ঘটনাটি পাঠিয়েছিলাম তার বাকি অংশ আজ লিখছি। আগেই বলে রাখি রাতুল ভাই, ওই যে বড়ির লাশটির কথা ছিল, কোনো কারণে সম্পূর্ণভাবে পোড়ানো হয়নি, যার কারণে সেই লাশের নাভি এবং নাড়ি ভুড়িও পড়েনি। তো সে কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাওয়া যাক, অর্থাৎ ঘটনার বাকি অংশে। কবিরাজ এরপর ওই রাতে লাবিব ভাইয়ের জ্ঞান ফেরার পর তাকে বলেন যে এরপর তোকে আমার সাথে যেতে হবে এবং ওখানে গিয়ে তুই আমার সাথে কোনো কথা বলবি না, তুই শুধু দেখবি। ও আচ্ছা, মানে সেই ঘটনার ওই জায়গায় উনি যখন ফিরে আসতে তখন সেখানে উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, এই ঘটনাটি মিস করেছে। তো তার জ্ঞান ফেরার পর কবিরাজ তাকে এভাবে বলে যে তোকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে এবং ওখানে গিয়ে তুই কোনো কথা বলবি না, শুধু দেখবি। 3টি কাজের কথা বলেছিলেন, তার 3 নম্বর কাজটি এটি, তুই শুধু দেখবি এবং আমি যা করতে বলবো তাই করবি। বলেছেন আমি যা করতে বলবো তাই করবি। লাবিব ভাই বলল আচ্ছা ঠিক আছে। এরপর লাবিব ভাইকে একটি ঘরে নিয়ে যান কবিরাজ। সেই ঘরটি ছিল এমন একটি ঘর যেখানে তিনি কালো জাদুর চর্চা করতেন।
লাবিব ভাই ওই ঘরে ঢুকতেই দেখলো যে ঘরের দেয়ালে বিভিন্ন কিছু লেখা রয়েছে। লাবিব ভাই দেখে বুঝতে পারলেন না যে দেয়ালে কি লেখা আছে। ওখানে দেখে মনে হচ্ছিল যেন অন্য কোনো ভাষায় কিছু অদ্ভুত লেখা রয়েছে। আবার ঘরের মেঝেতে রয়েছে একটি ভয়ঙ্কর দেখতে পুতুল, আগুন জ্বালানোর জন্য কিছু কাঠ এবং কতগুলো মোমবাতি। তো কবিরাজ প্রথমে মোমবাতিগুলো জ্বালালেন, এরপর মন্ত্র পড়তে থাকেন। লাবিব ভাইয়ের সেই মন্ত্রগুলো শুনে মনে হচ্ছে কবিরাজ হিন্দুদের কোনো মন্ত্র পড়ছে। কিছু সময় পর হঠাৎ করে ঘরের ভিতর থেকে কেমন যেন অদ্ভুত বাতাস শুরু হয়ে গেল। আচ্ছা, এরপর উনি বলেছেন যে ঘরের ভেতর কেমন যেন বাতাস শুরু হয়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত বাতাস হচ্ছে ঘরের মধ্যে, তবু একটি মোমবাতিও নিভে যায়নি। লাবিব ভাই মোমবাতির আলোতে দেখতে পেল দেয়ালে কেউ যেন, কাউকে যেন দেখা যাচ্ছে। লাবিব ভাই দেখতে পেল একটি ছায়ার মতো বোঝা যাচ্ছে, এবং বোঝা যাচ্ছে সেটি নারী নাকি পুরুষ, কিন্তু সেটা কোনো ছায়া নয়। দুটো চোখ জল জল করছে, কিন্তু ওটার পেছনে অনেক বড় দুটি পাখা ছিল। ওই জিনিসটার পাখার দৃশ্য পুরো ঘরটিতে দেখা যাচ্ছে। নারী নয় পুরুষ, পুরুষ নয় এমন একটা কণ্ঠে বলে উঠল, কিরে আমায় কেন ডেকেছিস? গলাটি এমন গম্ভীর ছিল সেটা আসলে বলে বোঝানো যাবে না। এরপর কবিরাজ তাকে বলল, মা, এই ছেলে এই বিদ্যা অর্জন করতে এসেছে। তখন ওই নারী কণ্ঠটি বলে উঠল, আমি জানি। এরপর কবিরাজ কোন যেন ভাষায় ওই জিনিসটার সাথে কথা বলছে, কিন্তু লাবিব ভাই কোনোভাবেই তার সেই কথাবার্তাগুলো বুঝতে পারেনি। তো দেখতে দেখতেই ওই কালো জিনিসটা উধাও হয়ে যায়। কিছুক্ষণ পর ওখানে লাবিব ভাই একটি কালো রঙের পোশাক দেখতে পেল, কিন্তু ওই পোশাকটি কোথা থেকে এসেছে লাবিব ভাই তা বুঝতে পারল না। এরপর লাবিব ভাই ওই কবিরাজকে জিজ্ঞাসা করলেন, উনি কে ছিলেন যে আপনার সাথে কথা বলছিল, এবং এই পোশাকটি হঠাৎ কোথা থেকে আসলো? তখন কবিরাজ বলল যে উনি ছিলেন সবচেয়ে শক্তিশালী 10 জন যে শয়তান তার মধ্যে একজন, যাকে আমি মা বলে ডাকি। এরপর কবিরাজ আরো বলল, মা তোকে গ্রহণ করেননি, কারণ এই বিদ্যা অর্জনের জন্য তোর বয়স অনেক কম, কিন্তু কাল তোকে আরেকটি পরীক্ষা দিতে হবে, এবং যদি তুই সফল হতে পারিস তাহলে তুই কালো জাদু শিখতে পারবি। দেখতে দেখতে আনুমানিক রাত 3টা বেজে যায়। এরপর কবিরাজ আরো বলল, তুই এখন বাসায় যা, গিয়ে ঘুমিয়ে পড়, কিন্তু তোর বাসায় যাওয়ার সময় অনেক সাবধান থাকবি, ভুলেও পেছনে তাকাবি না। আর তোকে কিছু মন্ত্র বলে দিচ্ছি, কোনো সমস্যা হলে এগুলো পড়বি। এরপর কবিরাজ লাবিব ভাইকে কয়েকটি মন্ত্র শিখিয়ে দেন। কবিরাজ এরপর আরো বলেন, একটা কথা মনে রাখিস, এই পোশাকটি নিয়ে যা, আর অনেক সাবধানে রাখবি, কারণ এটি কোনো সাধারণ পোশাক নয়, এটি একটি শয়তানের তৈরি পোশাক। এই পোশাক তুই ছাড়া অন্য কেউ যদি স্পর্শ করে সঙ্গে সঙ্গেই তোর মৃত্যু হবে। রাতু ভাই এই পোশাকটি দেখতে হুজুরদের জুব্বার মতো, কিন্তু এটি ঠিক কালো রঙের। এরপর লাবিব ভাই বলল, ঠিক আছে, আমি এটি অনেক সাবধানে রাখবো। আর আমি যে কাটা মাথা এবং পোড়া লাশের নাভি এবং নাড়ি ভুঁড়ি নিয়ে এসেছিলাম, সেগুলো প্রশ্ন করলে এভাবে। তখন কবিরাজ বলল, এগুলো আমার কাছে থাক, তুই কাল নিয়ে যাস, আর কাল এই পোশাকটি তুই পরিধান করে আসবি এখানে, এবং এই জায়গায় ঠিক রাত 12টায় আসবি। লাবিব ভাই বলল, ঠিক আছে। এই বলে লাবিব ভাই অনুমতি নিয়ে রাত 4টার সময় বাসায় যাওয়ার জন্য রাস্তায় বের হয়। কিন্তু রাতুল ভাই কিছু দূরে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আবার যেন শ্মশানের ওই বুড়ির কণ্ঠটি লাবিব ভাইকে ডাকতে থাকে। লাবিব ভাই কিছু না ভেবে কবিরাজের সেখানে মন্ত্রটি পাঠ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়, এবং লাবিব ভাই তার বাসার কাছাকাছি চলে আসে। ওই পোশাকটি লাবিব ভাই খুব সুরক্ষিত জায়গায় রেখে সেদিনের মতো ঘুমিয়ে পড়ে। এরপর লাবিব ভাইয়ের মা তাকে জিজ্ঞাসা করে, তুই কাল সারা রাত কোথায় ছিলি? লাবিব ভাই তার মাকে উত্তরে মিথ্যা কথা বলে। এরপর রাত হয়ে যায়, লাবিব ভাই ওই পোশাকটি পরিধান করে রাতে আবার বাসা থেকে লুকিয়ে ওই জায়গায় চলে যায়। এরপর কবিরাজ লাবিব ভাইকে আবারও তার ওই ঘরটিতে নিয়ে যায়। কবিরাজ আবার মন্ত্র পড়ে ওই শয়তানকে ডেকে নিয়ে আসে, এবং কি যেন বলতে থাকে। লাবিব ভাই এবারও তা বুঝতে পারেনি। এরপর ওই কাটা মাথাটি এবং ওই পোড়া লাশের নাভি এবং নাড়ি ভুঁড়িগুলো শয়তানটি নিয়ে যায়। এরপর কবিরাজ বলল, তোর নিয়ে আসা মাথা আর ওই পোড়া লাশের নাড়ি ভুঁড়ি, সেই নাড়ি ভুঁড়ির জন্য মা তোর উপর প্রচন্ড খুশি হয়েছেন,
তোকে আর পরীক্ষা দিতে হবে না। এরপর কবিরাজ আবারও সেই শয়তানকে ডাকলো, কিন্তু এবার ওই শয়তানটি বাংলা ভাষায় কথা বলছিল। ওই শয়তানের কথাগুলো শুনে ঠিকমতো বোঝা যাচ্ছিল না সেটি আসলে নারী কণ্ঠ না পুরুষ কণ্ঠ। তো এরপরে শয়তানটি বলল, লাবিব, তোর সাহস দেখে আমি খুশি হয়েছি, যদিও তোর বয়স কম, তুই পারবি। হ্যাঁ লাবিব, তুই পারবি, এই বিদ্যা তোকে অর্জন করতে আমি শেখাবো। লাবিব ভাই তখন বলল, আমি পারবো। এরপর ওই শয়তান তাকে প্রথমে বান মারা শেখায়। এরপর ধীরে ধীরে লাবিব ওই শয়তানের থেকে অনেক কিছু শিখে নেয়। কিন্তু এতদিনে লাবিব ভাইয়ের মা জানতে পেরে যায় তার ছেলে কালো জাদু শিখছে। লাবিব ভাইয়ের মা তাকে এসব বাদ দেওয়ার জন্য অনুরোধ করে, অনেকভাবে বোঝায়, কিন্তু লাবিব ভাই কালো জাদু, তন্ত্রমন্ত্র এসব ছাড়তে রাজি হয় না। তো এরপরে লাবিব ভাইয়ের মা যখন জানতে পারে সে কালো জাদু শিখছে, বিভিন্নভাবে তাকে বোঝাতে চেষ্টা করে, এসব ছাড়তে বলে, কিন্তু লাবিব কোনোভাবেই এসব ছাড়তে রাজি হয় না। তার ইচ্ছে ছিল সে কালো জাদু করে একদিন অনেক ধনী হবে। এরপর লাবিব ভাইয়ের মা তামিম ভাইকে ডেকে নিয়ে আসেন। এভাবেই তামিম ভাই সব বিস্তারিত জেনে যায়। এরপর লাবিব ভাইয়ের মা লাবিব ভাই এবং তামিম ভাই দুজনকে এক হুজুরের কাছে নিয়ে যায়। ওই হুজুর তাদেরকে বোঝানোর জন্য বলল, আমরা মুসলিম, আমাদের মহান আল্লাহ জীবন দিয়েছেন, তাই সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। কালো জাদু, তন্ত্রমন্ত্র এইসব শেখা হারাম। তাই লাবিব, তুমি এখন থেকে এসব থেকে ফিরে আসো। এরপর লাবিব ভাই তার ভুল বুঝতে পারে এবং অবশেষে লাবিব ভাই এসব কালো জাদু, তন্ত্রমন্ত্র থেকে বেরিয়ে আসার জন্য ওই শয়তানের সাথে কথা বলার জন্য আবারও সে হয়তো জাদু করে। কিন্তু এরপর কি ঘটে তা এখনো রহস্যই আছে। এরপরে ওই ঘরের পাওয়া যায় লাবিব ভাইয়ের মাথা ফাটা একটা দেহ। লাবিব ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রাতুল ভাই লাবিব ভাইয়ের মৃত্যুর জন্য তামিম ভাই ও অনেক কষ্ট পেয়েছেন, এমনকি এই ঘটনা শুনে আমিও অনেকটা কষ্ট পেয়েছি। তো এই ছিল ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে শেখায় যে মহান আল্লাহ আমাদের যা দিয়েছেন তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত এবং কখনোই আল্লাহর আদেশ অমান্য করা উচিত নয়। রাতুল ভাই, ভুল ত্রুটি হলে ক্ষমা চাইছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি নাহিদ। with রাতুল। ভয়ের শুরু এখানে।
আমাকে লিখেছেন, আমি সেভাবে পড়ে শুনিয়েছি আপনাদেরকে। নেহা তার মৃত্যু লিখেছেন, ভাই খুব ভালো হচ্ছে, প্রোগ্রাম চালিয়ে যান। তারপর দেখতে পাচ্ছি হাসানুর আহমেদ নিলয়, রাতুল ভাইয়া শাহাদুল ভাইয়ের কাছে ঘটনা শুনতে চাই। এমডি রফিক লিখেছেন, রাতুল ভাই কেমন আছেন, যুক্ত হলাম রাধাকৃষ্ণপুর থেকে, চালিয়ে যান, সাথে আছি শেষ পর্যন্ত। এরপর লিখেছেন সোহাগ মিয়া, রাতুল ভাই আমিও কোনো একদিন ভূতবেলায় আসতে চাই। দেখতে পাচ্ছি লিখেছেন ভয় পাচ্ছি, মেহেদি হাসান লিখেছেন আমাদেরকে। আজ খুব মন খারাপ লিখেছেন সাগর, অদৃশ্য লাগলো কথাটা, ভয় পেলাম শেষের দিকে এসে। নয়ন সরকার ভাই লিখেছেন। সাদেক লিখেছেন আমাদেরকে, শুনছি মিয়ার বাজার থেকে, লিখেছিলেন আমাদেরকে কালো জাদুর ঘটনা চমৎকার লাগছে। নয়ন সরকার ভাই লিখেছেন যে কালো পোশাকটার কথা অসাধারণ লাগলো। থ্যাংক ইউ সো মাচ। লিখেছেন আমাদেরকে, ইমেলটা আরও অনেক ভয়ঙ্কর ছিল ভাই। লিখেছেন আমাদেরকে জাহিদুল ইসলাম বরকত ভাই, ভাইয়া ঘটনা পাঠাতে পারি কিন্তু একটা শর্ত আছে, যদি শাহাদুল ভাই আপনাদের গাইবান্ধা বিখ্যাত খারাপ আচ্ছা এখানে খাবার হবে হয়তো, বিখ্যাত খাবারগুলো যদি খাওয়ায় তাহলে খুব তাড়াতাড়ি ঘটনা পাঠাবো। ওকে ঠিক আছে। তানিশা তানহা ছিলেন আমাদের সাথে, ভালো ছিল ইমেলটা ভাই, লাস্ট অংশটা অনেক ভয়ঙ্কর ছিল। সাদেক লিখেছেন আমাদেরকে। সাজ্জাদ লিখেছেন ঘটনাটি খুব ভয়ঙ্কর ছিল। সাদাফ আল মুহতাসিম সামি লিখেছেন যে যুক্ত হয়ে গেলাম বরাবরের মতো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে। তো সাজ্জাদ লিখেছেন যে সবাই এই কালো জাদু থেকে দূরে থাকবেন। তো অবশ্যই এই কালো জাদু আসলে যতটা না, আসলে কোনোভাবেই এটার কোনো ভালো গুণই নেই। যারা আসলে এই কাজগুলো করে তারা মেইনলি বিকৃত মানসিকতার মানুষ। তো আসলে সাইড ইফেক্ট অনেক আছে, তো আমরা পর্যায়ক্রমে আরও অনেক কিছু জানবো। তো যাই হোক এই মুহূর্তে আর কথা বাড়াতে চাই না। তো এই পর্যায়ে আমি আসলে আর কথা বাড়াতে চাই না। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে শাহাদুল। তো আমরা শাহাদুলের কাছে চলে যেতে চাই। তো শাহাদুল এই মুহূর্তে আমাদের সাথে আছে। তো অনেকদিন থেকে শাহাদুলের থেকে ঘটনা শোনা হচ্ছে না, তো এই পর্যায়ে আমরা শাহাদুলের কাছে যেতে চাই এবং জানতে চাই যে আজকে শাহাদুলের কী অবস্থা, যে আজকের ঘটনাগুলো শুনে কেমন লাগছে, এবং শাহাদুল আমাদের জন্য কি ধরনের ঘটনা আজকে নিয়ে এসছেন। সুযোগ করে দেওয়ার জন্য অনেকদিন পর অবশ্য বসা হলো এখানে। আসলে কি বল, শরীরটা খুব খারাপ, তারপর বন্ধুর টানে, ভূতবেলার টানে, রাতুল ভাইয়ের টানে আর শ্রোতা বন্ধুদের টানে হাসতে গেছে। ওই জন্য যত বাধায় অসুস্থ হয়েছি তারপরেও আসতে হয়েছে এখানে। রাতুল ভাই যখন ইমেলগুলো পড়ছিল এখানে, আমি পাশের চেয়ারে বসে গালায় হাত দিয়ে ইমেলগুলো শুনছিলাম। মানে কতটা বিব্রতিকর হতে পারে কালো জাদুর থেকে। আসলে কালো জাদুটা করাটা ঠিক না। আমরা যা কিছু জানি, যদি ইসলামের কোনো কিছু দিয়ে আমরা কোনো কাজে লাগাতে পারি তাহলে আমাদের জন্য মঙ্গল হবে। আর কালো জাদু নিজের জন্যও ক্ষতি এবং আমাদের পরিবারে যারা আছে তাদের জন্যও ক্ষতি, পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যায়। আমি এরকম অনেক ঘটনা শুনেছি। এরকম একটা ভাইয়া তো সুন্দর শুনে থাকবে। ভাইয়া হয়তো শুনে থাকবে 19 কিংবা 20 সালের ওইদিকে, করোনার আগে আরন ভাইয়ের একটা ঘটনা শুনছিল মনে হয়। সেটা হচ্ছে চন্দিয়া কেন্দ্রিক একটা ঘটনা। ওই ঘটনাটাও কালো জাদুর সম্পর্কেই ছিল, কিন্তু ছেলেটি আরন ভাইয়ের মুখে শোনা, আমি এখানে তার পাশে বসেছিলাম ইমেলে, নাকি তার পুরো ফ্যামিলিটাই ধ্বংস হয়ে গেছে ওখানে কালো জাদু। এবং তার পরিপ্রেক্ষিতে তারা যে বাসাতে ছিল সে বাসার আশেপাশে মানে ছোট ছোট যে ভাইয়া সাপ বিচ্ছুগুলো ছিল গাছের শিকড় থেকে বের হয়ে আসতেছিল ভেতর থেকে। আচ্ছা, মানে ওই ছেলেটি কোনো খাবার যখন খাইতে ঢুকছে তখন বিচ্ছু বা সাপ যে কোনো ধরনের পোকামাকড় খাবার থেকে বের হয়ে আসতো আর কি। তো এই ঘটনাটি আর এই যে এখন যে ইমেলটা পড়লা তুমি, এই ঘটনার প্রেক্ষিতে একই দাঁড়াচ্ছে আর কি। তো এই জন্য আমি বন্ধুদেরকে বলবো যারা এইসব করতে চান তারা দূরে থাকবেন কালো জাদু থেকে, আর করলে নিজেরও ক্ষতি হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, সময় যেহেতু অনেক কম আছে মনে হচ্ছে। আজকে যে আমি ঘটনাটি বলবো, ভাইয়াকে সম্ভবত একটা সাধুর কথা বলছিলাম আর কি।
হ্যাঁ, এক সাধুর মনে আছে। কথা বলছিলাম শ্মশানের। তা ওনার যে মেয়ে আছে, তা ওনার মেয়ে কিন্তু এখন মুসলিম হয়েছে, মুসলিম পরিবারে আচ্ছা বিবাহ হয়েছে। তা আচ্ছা, প্রবলেম হচ্ছে? আসলে হ্যাঁ, আমি আসলে কি বলবো, কথা দুঃখিত বলতে যে যে শাহাদুল অসুস্থ। মানে আটকে আসতেছি, কি করবো। আচ্ছা ঠিক আছে, তারপরেও আমরা সরাসরি ঘটনায় চলে যাই। সরাসরি ঘটনায় চলে যাই। তা আমি ওই সাধুর কাহিনীটা বলতেছি যে ওনার মেয়েকে, ওনারা 2 ছেলে 1 মেয়ে ছিল। তা ওনার হচ্ছে মানে টার্গেট ছিল, আমি যখন পৃথিবীতে থাকবো না বা চলে যাব পৃথিবী থেকে, তা আমার ছেলে মেয়েদেরকে শেখাবো এইসব মানে জাদু, উনি যেসব কাজ মন্ত্র- করতেন। মন্ত্র, হ্যাঁ, যে ধরনের কাজগুলো করতেন ওগুলো উনি শেখাবেন। তো ওনার যে বড় ছেলে আছে মানিক, তো উনি এইসবে মানে নারাজ হয়ে আমি বলতেছে যে আমি এসব করবো না বা শিখবো না। তো ওনার যে বাকি 1 ছেলে 1 মেয়ে আছে, তো ওনারা বলে যে ঠিক আছে আব্বা, আপনার কথায় আমরা রাজি আছি, যেহেতু আপনাকে দিয়ে মানুষের অনেক উপকার হয়, সেই জন্য আমরা রাজি আছি। আপনি যখন থাকবেন তখন আমাদের দিয়ে যদি মানুষের উপকার হয় তাহলে আমাদের ভালো হবে। তা উনি যখন শেখাচ্ছিলেন, তা ঠিক 2 বছর পর ওনার যে বড় ছেলে আছে, তা উনি একটি মুসলিম পরিবারের এক মেয়েকে ঢাকায় বিয়ে করে আর কি। আচ্ছা তা এনার বাবা ওনাকে রাগ করে ত্যায্য পুত্র করে দিছে। তা এরপরে যখন উনি রাগ ও বিস্মিত হয়ে পরে এনার ছেলে মেয়ে 2জনকে শেখালো। তো এই শেখানো যার মাধ্যমে উনি শেখাচ্ছিল, তার মানে ওই লোকটি মানে অবয়বটার সাধুর উপর রেগে গেছে, কোনো এক ভুল করার কারণে রেগে গেছে। তা ওই সময় উনি ওনাকে অনেক রিকোয়েস্ট করছে বা ক্ষমা চাইছে, অনেক কিছু ভোগ পুজো দিতে চাইছিল, কিন্তু ওই অবয়ব কখনো মানতে চায়নি। তা বলতেছে যে তুই বেশি দিন আর পৃথিবীতে থাকবি না, আমার হাতে তোর মৃত্যু হবে। তা আমি যখন ঘটনাটা ওনার মেয়ের কাছ থেকে শুনছিলাম, আসলে ওনার বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি। তা ওনাদের সাথে আমাদের একটা রিলেটিভ একটা সম্পর্ক ছিল। তা ওই পরিপ্রেক্ষিতে ওনার কাছ থেকে এগুলো শোনা আর কি। পরে যখন উনি বললো এই ঘটনাগুলো, বলার পর উনি বললো যে এই অবয়বে আমার বাবাকে মেরে ফেলেছে। আচ্ছা, তা আমি তো জানি যে মানুষের মৃত্যু একমাত্র উপর আল্লাহর হাতেই, সৃষ্টিকর্তার হাতেই। এখন কোনো না কোনো ওসিলায় হয়তো তার মৃত্যু হয়েছে। এখন তার মৃত্যুটা পুরো অস্বাভাবিক ছিল একেবারে। ওনার বাড়ির পাশেই একটা নদী ছিল, ভাইয়া তো চিনে থাকবে, পুরাতন ব্রিজ চেনা আছে মনে হয় ভাইয়ার। ওই পাশ নিচে কিন্তু একটা নদী আছে, খালাস নদী। ওই নদীতে ওনার মৃত্যু হয়েছে। উনি গোসল করতে যেতেন, তো ওনার গোসল করার একটা আলাদা একটা সিস্টেম ছিল। উনি কানে, নাকে, তারপরে মাথায়, টাকের উনি তেল দিতেন, সরিষার তেল ফু দিয়ে, মন্ত্র দিয়ে ফু করে উনি তেলটা দিতেন যেন কোনো সমস্যা না হয়। তা সেদিন ওনার ওইসব মানে কোনো কাজেই আর আসেনি, এত কিছু এত তন্ত্রবিদ্যা জানার পর কোনো কাজে আসেনি। তা উনি যখন এইভাবে যখন ওখানে গেল, যখন 2 বার ডুব দেওয়ার পর উনি উঠে আসে, গায়ে সাবান দিচ্ছিলেন। পরে আবার সাবান দেওয়ার শেষে উনি যখন নামছে, তখন ওই সময় ওনাকে ওখানে টেনে ধরছে। ওনার ওখানে অনেক চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু তারপরেও উনি নিজেকে ছাড়াতে পারেনি আর কি। উনি চেষ্টা করছিল যে পানির নিচে যেন কিছু পড়তে পারি আর যদি তাতে রক্ষা হয়, কিন্তু তার শেষ রক্ষাটা হয়নি আর। পরে ওনাকে ওই নদীতে অনেক বোল্ট ছিল আর কি, বোল্টার জায়গাগুলো আমরাকে বলিস পাথর ছিল। পাথরের উপর ওনাকে নাকি ডুবেরা পাথরের উপর খারাপভাবে পেয়েছে, অনেক গড় তলাতে ওনাকে পাথরের উপর পেয়েছে। তো ডুবারু এনে ওনাকে তোলা হয়েছে, তোলার পর দেখে উনি পুরো মানে হা করে আছে,
তো পুরোটা মানে হা করে আছে, তাও সবাই দেখে ভয় পেয়ে গেছে। আচ্ছা। তো সবাই চেষ্টা করতেছিল যে মুখটা বন্ধ করার জন্য, কিন্তু পাচ্ছিল না। পরে আমাদের মানে ওনার এক পরিচিত ইমাম সাহেব ছিল, তো ওনাকে দিয়ে মানে ইসলামিক ছুরা বা বিভিন্ন ধরনের ছুরা পরে ওনাকে ফু দিয়ে মুখটা বন্ধ করানো। পরে ওনার একটা ইচ্ছা ছিল যে আমি মারা গেলে আমাকে যেন পুরানো না হয়, আচ্ছা, বালুঘাট করতে হবে, ওনার এই ইচ্ছাটা ছিল। তা যাই হোক, ওনার পরিবার ওনার ইচ্ছাটা রাখছে বা পালন করছে কর্তব্য। পরে ওই যে ওই অবয়বটি ওনার যে দুই ছেলে মেয়ে এই মন্ত্র তান্ত্রিক শিখছিল, তা উনি ওনাদেরকে আবার রাতে স্বপ্নাচ্ছিল যে স্বপ্নে এসেছে, দেখ তোরা যা শিখেছিস কখনো এইসব বিষয় নিয়ে কাজ করিস না। মানে স্বপ্নের মধ্যে? হ্যাঁ, স্বপ্নের মধ্যে যদি এই ধরনের কাজ করিস আর আমার কথার বিরুদ্ধে যাস, তাহলে কিন্তু তোর বাপের মতন তোরও মৃত্যু হবে আর কি। তা মেয়েটি চিৎকার দিয়ে উঠে আর আম্মুর কাছে গেছে যে আম্মু এই কাহিনী মানে জোরে ধরে বলতেছে, আম্মু এই কাহিনী স্বপ্নতে একটা অবয়ব এসে আমাকে বলতেছে যে যত তন্ত্রবিদ্যা শিখেছিস যেন কখনো এগুলো কাজ না করি, যদি কাজ করি তাহলে দেখি আব্বুর মতন আমাদেরকেও মারবে। তা যাই হোক, ওনাদের হিন্দু সাম্প্রদায়িক অনেক পণ্ডিত পুরোহিত আছে, তাদেরকে দিয়ে পুজো ভোগ দিয়ে তারপর ওনারা মানে ঠিক হয়েছে আর কি, ওটাকে রাশিটা কাটাছে। তারপর ওনারা একটা জিনিস ওদের ঠিক আছে, কেউ যদি অসুস্থ হয়, হ্যাঁ, তারা যদি 2 বার বা 3 বার ফুঁকে দেয় শরীরে, তারা অটোমেটিকলি ঠিক হয়ে যায়। আচ্ছা। তা আমাকেও একবার মানে অনেক ছোটবেলায় যে সাধু মারা গেছে, আমার মনে আছে, খুব জরুর মনে আছে, আমি যখন খুব অসুস্থ হচ্ছিলাম, আচ্ছা, তা আমাকে বিভিন্ন ধরনের ডাক্তারের ঔষধ খাওয়াইছে, কোনো কাজ হয়নি। তারপরে আমার দাদি ছিল, আমার দাদি বলতেছে যে তোরা তো এত চিকিৎসা করলি, তোরা তো আমার নাতিকে মনে হয় বাঁচাতে পারবি না, তোরা সর, আমি আমার নাতিকে কই নিয়ে যাওয়ার লাগে আমি নিয়ে যাচ্ছি। তা উনি আমার দাদি আমাকে নিয়ে গেল সাধুর কাছে, নিয়ে যে সাধু আমাকে গা ছেড়ে দিল। তারপর যে ভাইয়া আমরা সুতোতে তাবিজ বলি যেটাকে আমরা, তাবিজ একটা দিল যে গলায় পেঁচে রাখবে 7 দিন। তা আমি ওইটা গলাতে পেঁচে রাখছি। তো তারপর দেখি আমি 2 দিনের মধ্যে সুস্থ হয়ে গেছি। পরে দাদি আমাকে জিজ্ঞাসা করলো যে নাতি এখন কেমন আছিস? আমি দাদিকে বললাম, দাদি ভালো আছি। আমি দাদিকে আরো ধন্যবাদ দিলাম, দাদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে মানে চিকিৎসা করে বা দিয়ে যে সুস্থ করার জন্য। আসলে সুস্থ করা তো উপরওয়ালা, একমাত্র সৃষ্টিকর্তা, উনি মাত্র উসিলা মাত্র। তারপরে উনি যখন মারা গেল, পরে ওনার ছেলে মেয়ে মানুষের এই ধরনের কাজগুলো করে উপকার করে ভালো ভালো একটা ডাক সুনাম পাচ্ছে। এখন পর্যন্ত ছেলেটি এখনো করে যাচ্ছে। ছেলেটি মৃত কোনো যদি হিন্দু লাশ যায়, সেখানে উনি মানে মন্ত্র পড়ে দেয়, তারপর আগুন দেওয়া সবকিছু করে দেয়। মেয়েটি তো হচ্ছে ছেলের মুসলিম পরিবারে বিবাহ হচ্ছে। তা এখন ওই মেয়েটি অনেক পরে উনি যখন ওনার বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পর ওনার মা ওকে বলে যে তোর আর এসব করার দরকার নেই, তুই যেহেতু ইসলাম পরিবারে গেছিস তাহলে তোর আর এসব করার দরকার নেই। উনি তারপরেও ওনার পরিবারের কোনো সমস্যা হলে উনি নিজে ঝাড়ফুঁক করে ওনার পরিবারের কেউ অসুস্থ তাকে সুস্থ করে আর কি। এই ছিল এই ঘটনাটি। তো ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা শাহদুলের কাছ থেকে শুনে এলাম ঘটনা। তো এই পর্যায়ে আসলে এই কালোজাদু রিলেটেড ঘটনা একই সাথে আমরা 2টি শুনে এলাম, যে কারণ গত সপ্তাহ থেকে শুরু করে পরপর এরকম। তো আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বা সাধুর কাছে আবারও ফিরবো। তো সে পর্যন্ত যারা আসলে যুক্ত আছেন, তো আমাদের সাথেই থাকুন এবং লিখতে থাকুন আপনাদের কাছে কেমন লাগছে। তো সামনের সপ্তাহে আরও কিছু চমৎকার ঘটনা আমাদের কাছে আছে, আমি মেইলে রেখেছি।
তো এরকম একটি ছোট মেইল আমার কাছে আছে এই মুহূর্তে, আমি চাইলে সেটি পড়ে শোনাতে পারবো, কিন্তু আমাদের অতিথির কাছ থেকে আরেকটি ঘটনা শুনে আমরা তারপর সেই ছোট মেইলটি আপনাদেরকে পড়ে শোনাবো। আসলে দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন এমডি রাকিব, উনি লিখেছেন আমাদেরকে। রাহিম আদনান ছিলেন আমাদের সাথে আরও ছিলেন মোহাম্মদ আরিফুল ইসলাম, লিখেছেন ভাইয়া কেমন আছেন, আমি রামচন্দ্রপুর সাউথ থেকে শুনছি ভাইয়া, আব্বু আমি আর ছোট ভাই মিলে শুয়ে শুনছি। থ্যাংক ইউ সো মাচ, আঙ্কেলের জন্য অনেক অনেক শুভকামনা এবং সালাম। লিখেছেন মাহিন ভাইয়া, আপনার কণ্ঠে গল্পগুলো শুনলে আমি ভয় রাজ্যে হারিয়ে যাই। মাহিন লিখেছেন ধন্যবাদ। নয়ন সরকার ভাই লিখেছিলেন আমাদের সাথে। এরপর দেখতে পাচ্ছি যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই ঘটনাটা অসাধারণ, সাদিকুল ইসলাম লিখেছিলেন। এরপর সাদাফ আল মোহতাসিম সামি লিখেছেন আমাদের প্রিয় অনুষ্ঠান ভূতবেলায় যুক্ত হলাম, কেমন আছেন বা এরকম আমার কাছে জানতে চেয়েছেন। তারপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া, আপনার পাগল ভক্তদের মাঝে আমি একজন, আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আপনার ভুতুরে কণ্ঠে শুনতে চাই। সব কিছু রেডি, ইমেল লেখা হয়েছে, কবে কখন কিভাবে পাঠাবো বলে দিন ভাইয়া। আপনি চাইলে এই মুহূর্তে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, আমাদের মেইল অ্যাড্রেসে পাঠিয়ে দিন, যদি সুযোগ হয় আগামী সপ্তাহে আপনার ঘটনাটি প্লে হবে। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি যারা অফলাইনে শুনছেন তাদের জন্য। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। স্পেলিংটা হচ্ছে BHOOT.SARABELA@gmail.com। এই মেইল অ্যাড্রেসে আপনার সঙ্গে ঘটে যাওয়া বা আপনার জানা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন, যদি আপনি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই। আর যারা ফেসবুক লাইভে দেখছেন তারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমাদের মেইল অ্যাড্রেসটি দেওয়া আছে। তো দেখতে পাচ্ছি আমাদেরকে এরপরে লিখেছিলেন এমডি রাকিব, আবারও সোহেব লিখেছেন, সোহেব ইসলাম আমাদের সাথে লিখেছেন শাহাদুল ভাইয়ের ভৌতিক ঘটনা বেশ ভয় লাগলো। নয়ন সরকার ভাই লিখেছেন, আরিফ নাহিদ লিখেছেন আমাদেরকে রাতুল ভাই আমার কাছে আরও একটি কালো জাদুর ঘটনা আছে, অবশ্যই ঘটনা পাঠান, যদি ঘটনা বড় হোক বা ছোট হোক প্লিজ ভাই পুরো ঘটনাটাই পাঠাবেন আসলে, এবং বিশাল বড় ঘটনা যদি হয় সেক্ষেত্রে মানা যায়, কিন্তু ছোট ঘটনা আসলে ডাবল পার্ট বা দুটি পার্টে ভাগ করে পড়তে সমস্যা হয়ে যায়। লিখেছেন আমাদেরকে শাহাদুল ভাইয়ের ঘটনাটি ভালো ছিল, ভয়ের ছিল। লিখেছেন শামসুল আকন্দ, রাতুল ভাই কেমন আছেন, অনেক ভালো আছি। আর আচ্ছা ওকে লিখেছেন শাহাদুল ভাইয়ের ভৌতিক গল্প, আচ্ছা কীভাবে লিখেছেন সাজ্জাদ, আপনার কথা বোঝা যাচ্ছে, আপনি প্লিজ বাংলা লিখবেন। লিখেছেন আমাদেরকে নাইস প্রোগ্রাম লিখেছেন সাজ্জাদ। তো এই পর্যায়ে আমি আসলে আর কথা বাড়াবো না, আমি চলে যেতে চাই আরেকটি বার আমাদের স্টুডিওতে থাকা প্রথম অতিথির কাছে, আমরা তার কাছে শুনবো আরেকটি ঘটনা। তো এই পর্যায়ে আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। ভাইয়া তো সারাবেলা এসে কেমন লাগছে, রেডিও সারাবেলা এসে? যে অত্যন্ত ভালো, সুন্দর একটি পরিবেশ, আমার অনেক ভালো লাগছে। আচ্ছা তো এখানে এসে কি মনে হচ্ছে যে ভূতবেলায় ভূত আছে? এরকম একটু ফিল করা যাচ্ছে, ওরকম জি আর কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা অনেক কথা হয়ে গেল, আমরা আর কথা বলতে চাই না। তো এবার আমরা কোন ঘটনা শুনবো আপনার থেকে? এবার যে ঘটনাটি আমি বলবো সেটি হচ্ছে আমি যেখানে থাকি আর কি, বগুড়ায় আমি একটা মেসে থাকি, সেখানকার একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। ঘটনাটি যতটুকু ভৌতিক ততটুকুই আবার হাস্যোজ্জ্বল, অনেক হাস্যকর একটি ঘটনা। আচ্ছা, ঘটনাটি হচ্ছে এরকম যে আমি যে মেসে থাকি সেখানে হচ্ছে প্রায় 17 জন বড়াজ আর কি থাকে। তো ওইখানে প্রতি বছরেই হচ্ছে নতুন নতুন কিছু ছোট ভাইয়েরা আসে, যারা হচ্ছে পলিটেকনিক্যালে নতুন ভর্তি হয় বা নতুন আসে মেসে। আমাদের মেসে একটা রুম আছে যেখানে হচ্ছে একটা মেয়ে আত্মহত্যা করেছিল ফাঁসি দিয়ে। তো এই জিনিসটা আর কি ঘটেছিল প্রায় 10-12 বছর আগে। তো এই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে অনেক খামখেয়ালি এবং হাসি ঠাট্টা করি ছোট ভাইদের সাথে। আচ্ছা, তো কিছু মানে গ্রামের ছেলে পেলে থাকে না যারা একটু ভিতর টাইপের হয়, তো তারা আর কি এই বিষয়টা আর কি সিরিয়াসলি ভাবে নিয়ে নেয়। তো আমি আর কি ওইভাবে বলি নাই যে হচ্ছে যাতে ভয় পায়, কিন্তু ওরা আর কি এভাবে সিরিয়াসলি নিয়েছিল যে মানে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। আচ্ছা, তো আমি আর কি এরকম
তখন তারা 2 জন ছিল। তো আমি আমার মতো ওই ভূতের কণ্ঠটা আর কি প্লে করছিলাম। তারা সেটা শুনে এতটাই ভয় পেয়ে যাচ্ছিল যে তারা আর কি মানে কিছু যে বলবে আমাকে সে সাহসটুকু পাচ্ছিল না। আচ্ছা আচ্ছা, আমি জি জি তো আমি যখন হচ্ছে হলো রুমে যখন নক দিলাম, তখন তারা মানে ভয় এমন করে চিৎকার করে উঠলো, মনে হচ্ছে যেন তাদেরকে কেউ ধরে নিয়ে যাবে। তো তারপর আমি ওখান থেকে চলে গিয়েছিলাম। কিন্তু তারা আর কি মেসের অন্যান্য বড়াসকে আর কি ডাক দেয় যে হচ্ছে আমাদেরকে হচ্ছে একটা মেয়ে এসে ডিস্টার্ব করতেছে, অনেক কান্নাকাটি করতেছে, আমি বুঝতেছি না কি হবে না হবে। তো এমন পরিস্থিতি দেখে পরে আমি তাদের কাছে গিয়েছি যে এই বিষয়টা আমি এরকম করছি, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো তারা আমাকে বলছে যে আপনি যদি ভাইয়া না বলতেন তাহলে আমরা এই ম্যাচ ছেড়ে চলে যেতাম। আচ্ছা আচ্ছা, আমরা এখানে আসতামই না, খুব ভয় পাইছিলাম আমরা। তো এই ঘটনাটা হওয়ার পর সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু যে রুমে হচ্ছে মেয়েটা আত্মহত্যা করেছিল সেই রুমে আমাদের মেসের একজন সিনিয়র বডাস থাকে আর কি। সে একদিন হঠাৎ করেই রাত 1টার দিকে আর কি জাগনা পায় এবং সে লক্ষ্য করেছে কারেন্ট নাই। আচ্ছা, তো সে তার ফোনটা তার খোঁজার চেষ্টা করছিল। তো ফোনটা ঠিকই সে খুঁজে পায়, কিন্তু ফোনের ফ্ল্যাশ যখন অন করতে ধরছিল অন করতে পারেনি। আচ্ছা আচ্ছা, সে অনেকটাই ভয় পেয়ে যায় যে এই রুমে তো এমনিতে হচ্ছে একটা মেয়ে নাকি মারা গেছে, তো হুট করে আবার কি হলো। তারপর আবার সে হচ্ছে ফোনটা যখন হচ্ছে মানে দেখতেছিল, বারবার হচ্ছে মানে ট্রাই করতেছিল এটা ওটা চাপার জন্য, কিন্তু সে সেটাও চাপতে পারছিল না। সে ভয়ে অনেক মানে ঘাম ঝরানো অবস্থা হয়ে গিয়েছিল আর কি। এই পরিস্থিতিতে সে নিজে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে মানে সে নিজেকে আর ঠিক রাখতে পারছিল না, এতটাই আতঙ্কিত হয়ে গিয়েছিল। তো এমন অবস্থায় এখন সে একজন সিনিয়র বর্ডার, সে এখন সবকিছু বলতেও পারতেছে না বা কাউকে ডাকতেও পারতেছে না, একটা মান সম্মানের বিষয় আছে। তো সে সেই রাতটা নাকি জেগেই কাটাইছে। সে অনেক ভয় পেয়ে উঠছিল এবং সে হচ্ছে ম্যাচের বাইরে এসে অনেকক্ষণ থাকছিল এবং ফজরের সময় গিয়ে সে রুমে গিয়ে আবার পড়তে বসছিল। তো পরের দিন সে মানে আমাকে ডাকছিল যে সেই রকম বিষয়, তো আমি তো ভয় পাচ্ছি, আমি রুমে থাকতে পারছি না। আচ্ছা, তো এই ভিডিওটা শুনে আমি অনেক হাসি পাইছিল আমার যে আমি তো এগুলো এমনিতেই হচ্ছে করি না, কারণ আমি নিজেই ভয় দেখাইছি। তো আমি বললাম যে ঠিক আছে, আমি একটা দিন আপনাদের রুমে থাকি, দেখি কি হয়। আচ্ছা আচ্ছা, মানে তাদেরকে সাহস জোগানোর জন্য আর কি, কারণ ম্যাচটাকে টিকিয়ে রাখতে বা এই করতে এটা আমার করা উচিত। তো আমি আমার দায়িত্ব থেকে বললাম যে ঠিক আছে, আমি একদিন থেকে দেখি কি হয়। ঠিক আছে, থেকে দেখো। তারপর আমি তো 3-4 দিন ওখানে ছিলাম, কোনো সমস্যা হয়নি। তো তাদেরকে এটা বোঝার চেষ্টা করলাম যে এটা কিছুই না, এটা আপনাদের একটা মনের ভুল, হয়তো বা কোনো কারণে ফোনটা হয়তো বা কাজ করছিল না বা রুমে লাইটটা জ্বলছিল না, এটাই কারেন্ট না থাকার কারণে হতে পারে। তো তারা আর কি সে বিষয়টাকে ওইভাবে মেনে নিচ্ছিল না। তারা আর কি ভাবছিল যে এখানে তো কেউ না কেউ মারা গেছে, তারা আত্মা এসেছিল, এসে আমাদেরকে ডিস্টার্ব করছে, আমরা এই রুমে থাকতে পারবো না। তো ম্যাচটাকে একরকম মানে বিপর্যস্ত করার জন্যই আর কি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তো বিষয়টাকে মেকআপ দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করছি। তো একটা সময় গিয়ে দেখা গেছে যে তারা আর কি মানে ওই রুমের যে আশেপাশে যেসব রুম, সেই রুমটা পর্যন্ত ত্যাগ করেছে এবং তারা আর কি অন্য সাইডের যে বর্ডার আছে আমাদের, সেখানে চলে গিয়েছে। তো এটা আর কি মানে আমার কাছে একটু হাস্যজ্জ্বল মনে হয়েছে যে এতটা ভয় পায় এই যুগেও, এটাই বিষয়টা ছিল আর কি। তো এরকম কিছু বিষয় আছে, যেমন হচ্ছে যেমন আমি এর আগে মানে ভূত এফএম বা ওইরকম বা কোনো এক জায়গায় আমি সম্ভবত শুনেছিলাম, ভূত এফএম হবে কিনা না, আমাদের ভূতবেলাতে একজন গেস্ট এসেছিল, উনি সম্ভবত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে, গাইবান্ধারই বাসিন্দা এক ভাই এসেছিলেন। তো উনি হচ্ছে একটা ঘটনা শেয়ার করেছিলেন যে ওনার অ্যাডমিশনের সময় কোনো একটা ইউনিভার্সিটিতে উনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে সেই ইউনিভার্সিটির অ্যাডমিশনের টাইমে মানে বিভিন্ন সময় দেখা যায় যে হলের বড় ভাইদের রুমে থাকতে হয় এবং অথবা এমন কিছু কিছু জায়গায় থাকতে হয় যেটা আসলে খুবই কষ্টকর জায়গা। তো এরকমই হোস্টেলের যেই মানে 4 তলা বিশিষ্ট ছিল একটা বিল্ডিং, তো সেখানে 4র্থ তলায় আর কি তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। তো এই সময় মানে একটা সময় দেখা যায় যে আমি আসলে পুরো ঘটনা মনে করতে পারছি না, কিছু কিছু মনে পড়লো এটা, যে সেই সিঁড়িতে সম্ভবত কিছু একটা দেখেছিলেন ওনারা। তবে এই ঘটনাটি আমার যদি মনে হয় আমি আরেকবার আপনাদেরকে পড়ে শোনাবো। তো যাই হোক, এ পর্যায়ে আমি
তো এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের সাথে যুক্ত আছেন। লিখেছিলেন আমাদেরকে পূজা ভাইয়া ভূতবেলা আমার অনেক ভালো লাগে, অনেক অনেক থ্যাঙ্কস আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদেরকে লিখেছেন বেশ ভয় পেলাম, চমৎকার ঘটনা, ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা। অনেক অনেক ধন্যবাদ। এমডি ওয়াসিম লিখেছেন যে আচ্ছা আচ্ছা কোথা থেকে যুক্ত হয়েছেন? এই মুহূর্তে ফেসবুকে যুক্ত হলাম, কেমন আছেন ভাই? এমডি ওয়াসিম ভাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আরেকবার একটু ক্লিয়ার করবেন। লিখেছেন আমাদেরকে আচ্ছা যুক্ত হলাম, আমি আসলে ওনার নামটি দেখতেই পাচ্ছি না একদম, কোনো স্পেলিং মানে স্পেস ছাড়া লিখেছেন। এমডি শামসুল আকন্দ লিখেছেন যে অনেক সুন্দর। সাজ্জাদ লিখেছিলেন আমাদেরকে আর প্রবলেম হলে বলিও একটা জিন পাঠিয়ে দিব শাহাদুল ভাই। আচ্ছা কিছুক্ষণ আগে যে ক্যামেরায় এবং সাউন্ডের সমস্যা হচ্ছিল সেটার কথা সাজ্জাদ বলছেন যে আর কোনো প্রবলেম হলে উনি একটা জিন পাঠিয়ে দেবেন এসব ঠিক করার জন্য। লিখেছেন শামসুল আকন্দ রাতুল ভাই কেমন আছেন? অনেক ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন সোহাইব ইসলাম ভাইয়া, শব্দ শুনতে পাচ্ছি না, কিসের শব্দ শুনতে পাচ্ছেন না? মেইলটা অনেক ভয়ঙ্কর ছিল। এবং মিয়ার বাজার থেকে সাদেক ছিলেন আমাদের সাথে। রফিক লিখেছেন রাতুল ভাইয়া যুক্ত হয়ে গেলাম রাধাকৃষ্ণপুর থেকে, চালিয়ে যান, সাথে আছি শেষ পর্যন্ত। এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন তানিশা তানহা, দেখেন সত্যি বলেছিলাম কিনা। আচ্ছা আপনি কাকে কি বলেছিলেন আমরা বুঝতে পারছি না। লিখেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে। এরপরও লিখেছিলেন এমডি সাব্বির, হাই ভাইয়া আমি। আচ্ছা আপনি কে? ভূত লিখেছেন আমাদেরকে। মাহিন লিখেছেন, মারুফ মিয়া লিখেছিলেন আমাদেরকে, রোস্তম আলী ছিলেন আমাদের সাথে কুমিতপুর থেকে। এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন যে দক্ষিণ ঘাগোয়া থেকে সাগর রহমান ভাই। এরপর চমৎকার ঘটনা লিখেছিলেন আমাদেরকে। এরপর দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আরিফ মন্ডল ছিলেন গাজীপুর থেকে, তাদের মতামত জানিয়েছিলেন। দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তে আমাদেরকে লিখেছেন যে মাই লাভ ভূতবেলা, সাজ্জাদ ভাই লিখেছেন। অনেক অনেক থ্যাঙ্কস যে আমাদেরকে এমন একটি চমৎকার মন্তব্য করলেন। ভূতের ঘটনা তো শেয়ার করা শাহাদুল ভাইয়া, তবে দেখে শুনে বাড়ি ফিরে আসবে, প্রবলেম হলে বলো জিন পাঠিয়ে দেবো। সাজ্জাদ ভাই আপনি আর বলবেন না, শাহাদুলের বাসায় যেতে প্রবলেম হয়ে যাবে। লিখেছেন শেষ পর্যন্ত সাথে আছি, মাহিন লিখেছিলেন আমাদেরকে। গাইবান্ধা জেলার কুঞ্চিপাড়া ইউনিয়ন থেকে যুক্ত আছি, ওয়াসিম লিখেছেন আমাদেরকে। তো যাই হোক এরপর যে আমরা আবারও শাহাদুল ভাইয়ের কাছে চলে যেতে চাই। তো শাহাদুল আমাদেরকে এবার কোন ঘটনা শোনাবে? আমরা চলে যাব শাহাদুলের কাছে। তো শাহাদুল ভাইয়া আবারও ধন্যবাদ ঘটনা শেয়ার করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আসলে যে ঘটনাটি শেয়ার করবো সেটা হচ্ছে আমার সিলেটে, এখন বর্তমান সিলেটে আমার চাচা থাকে। তা ওনার সাথেই নাকি একটি ঘটনা, মাছ মারার কেন্দ্রিক একটা ঘটনা ঘটে গেছে। তা ওনারা যখন ওই সময় ছিলেন মাছ মারতে যেতেন, তা 4-5 জন বা 6 জন মিলে মাছ মারতে যেতেন একটা বিলে। তা আমাদের ওই সময় যখন আমাদের চাচারা ছিলেন তখন ওই সময় আমাদের ওখানে বিল ছিল আর কি। তার বিলগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে সময়ের পরিবর্তনে। তো এখন আশেপাশে বাড়ি হয়ে গেছে বিলের মাঝে। তা যাই হোক, তো মূল ঘটনায় আসি। সেটা হচ্ছে ওনারা যখন মাছ মারতে গেছিল, ভাইয়াকে বলি যে নদীটার কথা বলছিলাম আর কি, ওই নদীর আশেপাশে, তখন ওই নদী দিয়ে জাহাজ বলতে ভুল হবে, স্যালো নৌকা যেগুলো বলি আমরা ওগুলো, হ্যাঁ, তারপর স্পিড বোট যাতায়াত করতো। এক কথায় অভ্যাস দিয়ে নৌকা চলাচল করতো একমাত্র অভ্যাস দিয়ে। তা পানি কমতে কমতে তা একদিন চাচা বললো যে, আমার ছোট চাচা বললো যে সবাই মিলে চলো একদিন মাছ মারতে যাই আর কি। তা প্রথমে একজন বললো যে না, আজকে মাছ মারতে যাওয়া যাবে না, আজকে আমার সমস্যা আছে। তা আমার চাচা বললো, দূর হে, তোর খালি সবসময় সমস্যা থেকেই থাকে, ঠিক আছে চল, তো যাওয়া লাগবে না, আমরা যে কয়েকজন আছি তারা মিলে যাবো আর কি। তা ঠিক করলো যে ঠিক আছে চলো, আমরা বাকি যে কয়েকজন আছি তারা যাবো। তো সবাই ক্যাটা, কেউ বা পলো, লাইট নিয়ে যাচ্ছিল সবাই সবার মতন বিলে। তা বিলের মাঝে যখন ভাইয়া পানি শুকায় তখন কিন্তু জমিগুলোতে আবার ফসল ফলায় আর কি, ধানের আবাদ করে। তা ওখানে একটা পানি কমার সঙ্গে সঙ্গে একটা স্যালো, যেটাকে আমরা বলি পাম্প, ওই পাম্প পুঁতেছি। তা ওই পাম্পের পাশে
একটা বাজার আছে, তো ওই বাজারটা মানে শোনা তাদের কাছ থেকে যে কখনো নাকি সুবিধাজনক নয় বাজারটা। আচ্ছা। তো ওই বাজার ওখানে যাওয়া, মাছ মারে মেরে ওখান পর্যন্ত সবাই গেছে, তা যে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় গেছে। পাশে আবার একটা ঘাগর নদীর সাথে একটা সংযুক্ত একটা ছোট একটা নদী আছে। তা ওই নদীতে বিভিন্ন কয়েকজন গেছে, কয়েকজন মিলে। তা আমার চাচা আর হচ্ছে আমার দাদার ভাইয়ের যে আরেক ছেলে, তা ওনাকে সাথে করে নিয়ে গেছে, আরেক চাচাকে সাথে করে। তা উনি যখন গেল, যে বললো যে বড় ভাই আমি তাহলে বাঁশঝাড়ের পেছনটাতে যাই, তুমি কোন দিকে যাবো? আচ্ছা। তা আমার ওই চাচা বললো যে তোরা তো মাছের লোক কেন রে, যা মাছ পাচ্ছি তাই দিয়ে হবে, চল, পেছনে যাওয়া লাগবে না, পেছনে গেলে অনেক সমস্যা হতে পারে, আর আমরা সমস্যার সম্মুখীন হলে তো এখান থেকে বের হওয়াটা মুশকিল হয়ে যাবে। তা এই বলে আমার চাচা বললো, দূর ভাই কিছু হবে না, আপনি থাকেন তো এইদিকে, আমি পেছন দিকে যাই। তা আমার ওই চাচা অন্য কথা শুনে ঠিক আছে, তাহলে আমি ওই যে ঘাগর নদীর সাথে যে ছোট নদীটা আছে ওইদিকে গেলাম ওদের কাছে। ঠিক আছে যান আপনি। তো এই কথা বলে ভাইয়া জমির পাশ দিয়ে কিন্তু আল এগুলো থাকে আর কি, যেগুলো দিয়ে আবার পানি যাতায়াত করে, পাম্পের পানি, ড্রেন যেটাকে বলি আমরা। তা ওখান দিয়ে পানি যাচ্ছিল। তা কাকু আমার যে চাচা ছিল, তো উনি দেখতে পারলো যে একটা মাছ নাকি যাচ্ছে ওখান দিয়ে। তা উনি বেশ কয়েকবার ফলো করার পর ভাবলো যে এই মাছটা মারতে হবে আর কি। তা উনি অনেক কয়েকবার ভাবলো যে মাছটা কি কেটা এখানে মারবো কি না ভাবতেছি। পরে বললো যে ঠিক আছে মেরেই দেখি। তো উনি যখন মারলো তখন মাছটি মানে লাগলো না, মাছটি তার আগেই চলে গেছে। তো উনি আস্তে আস্তে একবার বাঁশঝাড়ের পিছনে যে মাঝখানটা আছে ওই মাঝখানের ওখানে গেছে। আচ্ছা। তো ওই মাঝখানে ওখানে যে তো উনি দেখতেছে যে ওখানে ছোট্ট একটু নালা ছিল বাঁশঝাড়ের মাঝখানে, তো ওখানে প্রচুর পরিমাণ মাছ লাফাচ্ছে। আচ্ছা। ছোট ছোট মাছ, বড় মাছ, সব ধরনের মাছ লাফাচ্ছে। তা উনি দেখে লোভ সামলাতে পারেনি আর কি। তা উনি করলো কি, ওনার গায়ে একটা গেঞ্জি ছিল, কেটা রেখে গায়ের গেঞ্জিটা খুলে ভাইয়া যে গলার যে জায়গাটা ওটা মানে বাঁধিছে গেঞ্জিটা। আচ্ছা। বেঁধে গেঞ্জির যে আমাদের সাইডটা আছে ওটা দিয়ে উনি ওই মাছের যে নালাটা আছে ওখানে নামছে, নেমে এইরকম হ্যাঙ্গা জালি যেরকম হয় ওই রকম দিয়ে তোলা করছে। আচ্ছা। তো তোলা করার পর দেখলো যে বেশ কয়েকটা মাছ উঠছে। তো উনি বললো যে নালাটা যদি আমি সেচতে পারি তাহলে আমার জন্য আরো ভালো হোক, সব মাছ পাবো। তা উনি যখন একা একাই নালাটা সেচতে গেল, সেচ দিতে, তা উনি সেচার পর দেখে যে একটা মাছও নাই আর কি ওখানে। তো উনি দেখে বিব্রত অবস্থায় যে কি হলো, যে এতগুলো মাছ দেখলাম একটা মাছও নেই, কেমন একটা বিব্রতকর। তো উনি ভাবলো যে আমি কি আসলে যে নালাতে মাছ দেখছিলাম সেই নালা এটা, নাকি অন্য নালা এসে সেচ দিচ্ছে। আচ্ছা। তো উনি ভালো করে খেয়াল করে দেখলো যে আশেপাশে তো আর কোনো নালা নেই, এটা একমাত্র নালা যেখানে আমি মাছগুলো দেখছিলাম। তো উনি রাগান্বিত হয়ে আবার এদিকে যখন ব্যাক হচ্ছিল, পরে দেখছি আবার মাছের শব্দ শুরু হয়ে গেছে। তো উনি এবার করলো কি, এবার সেচ দিব না, এবার ডিরেক্ট লাইটের আলো দিয়ে যে কয়টা কেটা দিয়ে মারা যায় ওই কটাই মারবো। তো উনি যখন মারছিল তো বেশ কয়েকটা ব্যাগ মানে এক ব্যাগের মতন মারছে। মারার পর উনি যখন আসতেছিল তখন আর মানে মাছগুলো উনি ব্যাগে পাচ্ছিলেন না। আচ্ছা। সবাইকে যখন দেখা দেখি করছিল যে তুই কতগুলো পাচ্ছিস, আমি কতগুলো পাচ্ছি দেখা। তো সবাই দেখাচ্ছে যে সবাই মোটামুটি মাছ পাইছে। তা আমার চাচা যেখানে নালাতে এক ব্যাগ মাছ মারছিল সেই মাছ একটা ব্যাগও তো নেই, একটা মাছও ছিল, একটা মাছও ছিল না। আর উনি প্রথমে যে মাছ কটা মারছিল শুরুতেই বাড়ির সামনে থেকে নেমে ওই কটাই ছিল শুধু, আর নালাতে যেগুলো মাছ মারছে ওই একটা মাছও ছিল না। তো সবাই ভয়তে পড়ে গেল যে কি হলো এটা, এতগুলো মাছ মারলো একটা নালাতে, এক ব্যাগ মাছ, একটা মাছও নেই। তা আমার যে বড় চাচা ছিল তিনি বললো যে তোকে বলছিলাম যে ওই নালাতে যাস না, ওখানে সমস্যা হতে পারে, তুই তো আমার কথা শুনলি না, এখন দেখ ঠেলা তোর সাথে কি হয়। তো উনি ওই কথা বলার সাথে সাথে বাঁশ মানে চতুর্পাশে হালা শুরু হেলে গেছে। আচ্ছা। না পাচ্ছে ওরা সামনের দিকে যেতে, না পাচ্ছে পেছনের দিকে যেতে।
তো এখন ওরা 6 জন এক জায়গায় দাঁড়িয়ে বলতেছে যে আমার ছোট চাচাকে দোষ দিচ্ছে যে তোকে আমরা বলছিলাম যে তুই ওখানে যাস না, তুই তারপরে আমাদের কথা শুনলি না, আর আজকে দেখ তোর জন্য আমরা বিপদে সবাই পড়ছি, তুই মরবি তো আমাদেরকে সবাইকে নিয়েই মরবি। তা আমার ছোট চাচা বললো দূর তোরা চুপ কর, তো কিছুই হবে না, আল্লাহ তাআলা আছে, আল্লাহ যদি আমাদেরকে এখানে হেফাজত করে থাকে অবশ্যই হেফাজত হবে, আর যদি মৃত্যু থাকে অবশ্যই মৃত্যু। তা আমার কাকু বললো যে তোরা যে শয়তানি করতেছিস যারা হোস তুই চলে যা, না হলে সমস্যা আছে। আমার কাকু একটু রাগ দেখাচ্ছে। তা আমার বড় কাকু বলতেছে তোর এইসব বয়ান বন্ধ করতে, তুই তোর এগুলো চিৎকারে ওরা শুনে কোনো লাভ হবে না, পারলে দেখ কিছু করা যায় কিনা। তা ওখানে বিভিন্ন ঢিল, মাটির ঢিল পড়া শুরু হয়ে গেছে, তা সবার গায়ে পড়তেছিল আর মানে ব্যথা পাচ্ছিল আর কি, সবার শরীর ফুলে যাচ্ছে ব্যথাতে। তা উনি এক পর্যায়ে চুপচাপ হয়ে সবাই বুদ্ধি করলো যে না কিছু হলেও তো করতে হবে বাঁচার জন্য। তা উনি যখন সবাই মিলে বুদ্ধি করে বললো যে আমরা যে যা পারি তারপরে নিজেদেরকে সবাই সবার গায়ে ফু দিই। তা সবাই যা যে কোরআনের আয়াত যেগুলো পারে সে সবাই মিলে সেগুলো সুরে পড়ে সবাই গায়ে ফু দিল। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মানে বাঁশ যেগুলো হালানো ছিল সবগুলো উঠে গেছে। তা উঠে যাওয়ার পর এখন সবাই বললো যে আর মাছ মারার দরকার নেই, এখানে আমরা দ্রুত বাসায় যাই। তো এখন বাসায় যাওয়ার সময় আর কেউ ভালোভাবে হাঁটতে পারতেছে না, ব্যথাতে হাঁটতে পারতেছে না, যেন ওখানে পড়ে যাচ্ছে অবশ্যই। যাই হোক কষ্ট করে সবাই বাড়িতে যাচ্ছে। বাড়িতে যে আমার দাদি যারা ছিল দাদিদেরকে বললো যে এই কাহিনী। তা দাদিরা রাগ হলো যে তোরা ওখানে মাছ মারতে গেছিস আমাদেরকে বলছিস, আর আমরা কি তোদেরকে বলছি যে মাছ মারতে যেতে হবে? আমাদের তো প্রয়োজন নেই ওখানে মাছ মারা যেতে। এমনি আমাদের পাশে যে নদী আছে ওই নদীতে তোরা জাতি দিনের বেলা, তাহলে তো নিষেধ করতাম না, তোরা ওখানে গেছিস। তো ওই বলে উনি আমার দাদি ওনাদেরকে রাগ হলো। রাগ হওয়ার পর উনি বলতেছে যে ঠিক আছে ভাইয়াকে যে সাধুর কথা বলছিলাম ওই সাধুর কাছে উনি ওনাদের নিয়ে গেছিল আর কি। তা ওনাদেরকে নিয়ে গেছিল। তা সাধু দেখে বললো গা ঝেড়ে দিছে, বলতেছে কি হয়েছে তোদের সাথে? আমার বড় কাকু বলতেছে যে আমরা মাছ মারতে গেছিলাম 6 জন, তা এ হচ্ছে মানে একটু উজারি করে হাতেরা করে মাঝের পেছনে গেছে আর কি। তো ওই পেছনে যাওয়ার কারণে ওই দেখে নালাতে অনেক মাছ, তা মাছ মারছে, সে মাছ এক ব্যাগ মারছে। তার আমরা যখন আসি দেখি যে কেউ কতগুলো মাছ পাচ্ছে কি কতগুলো, তো এসে দেখি ওর মাছ নেই। তো বলে যে আমি এক ব্যাগ মাছ মারছি নালা থেকে, একটা মাছও নেই। তো বলতেছে ঠিক আছে, আর বলতেছে শুরুতেই যে মাছ কয়টা মারছি নদীতে এই কটা ছাড়া আর একটা মাছও নাই আমার কাছে। সাধু ওনাদেরকে দেখে বললো চোখের দিকে যে তোরা তো ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে বেঁচে গেছিস, তোরা যদি ভুল ক্রমে সামনে বা পেছনের দিকে এগিয়ে যাতি তাহলে তোদেরকে আজকে এখানে জীবিত পাওয়া যেত না বা আমার কাছে আসার লাগতো না, তোদের ওখানেই মানে মরা দেহ ওখানে পাওয়া যেত। তো বলার সাথে আমার দাদি যে কয়জন ছিল তারা চিৎকার করে উঠছে যে কি বলেন এইসব। এটা সাধু বলেছে যে হ্যাঁ ঠিক আছে, আমি যেটা বলছি সেটা একদম সত্যি। পরে সাধু বলে যে ঠিক আছে আমি ওদেরকে পানি পড়া দিচ্ছি আর তাবিজ দিচ্ছি, যে তাবিজ গলাতে রাখবে। তা পানি পড়া খাচ্ছে ভালো কথা, তা তাবিজ গলাতে রাখছে। তাবিজ আমার যে ছোট চাচা ছিল তো উনি একটু হাতরা ছিল যে তাবিজ সবার সামনে যাই কিরকম একটা লাগে না গলাতে তাবিজ থাকা। তা উনি তাবিজটা ছিঁড়ে চটকা মারছে পুকুরে। তো ওনার থেকে ওই রাত থেকে ওনার অসুবিধাও শুরু হয়ে গেছে, যে বলতেছে বাঁচা এবার তুই কোথায় পালাবি, তোকে তো আমি নিয়ে যাব সাথে করে, তোকে আর কেউ বাঁচাতে পাবে না। তা উনি ওই কথা বলে চিৎকার দিয়ে উঠছে আমার চাচা যে মা বাঁচাও বাঁচাও, মানে আমার দাদিকে বলতেছে। মানে আমার দাদির কাছে যে বলতেছে আম্মু এই কাহিনী আমাকে মানে বলতেছে তোকে কে বাঁচাবে এবার, তুই এবার শেষ। তা আমার দাদি বলছে তো তাবিজ কই? তাবিজ আমি চটকা মারছি, আমার ভালো লাগে না, সবার সামনে তাবিজ পরে যেতে খুব খারাপ লাগে। তা উনি বলছে ঠিক আছে তোর মজা তুই বস। আমার দাদি এভাবে বললো যে আমি আর এবার তোর জন্য কিছু করব না। তা এই কথা ভেবে আমার চাচা যখন দিন দিন শুকিয়ে যাচ্ছে, তা দাদি হাজার হল তো ছেলে, তারপর সবকিছু ভেবে চিন্তা করে সাধুকে ডাকলো, এসে বলতেছে যে এই কাহিনী তাবিজ ছিঁড়ে চটকা মারার পর থেকে এই অবস্থা।
পরে উনি সাধু ঝাড়ফুঁক করলো, পাতা নামালো, পরে ওনাকে ভরণ দেওয়ার পর যে অবয়ব ওনাকে ধরছিল আর কি, ওনাকে ভরণ করছিল ওনার ভিতর, তো ওনাকে বললো তুই এর কাছ থেকে যাবি কিনা সেটা বল, যদি না যাস তোকে আমি এই বাড়ির মাঝখানে তোকে আজীবনের জন্য বোতলে বন্দি করে পুঁতে রাখবো। তো তোর চিৎকার করে বলতেছে যে, মানে ও বললো যে অবয়বটা যে না আমি একে ছাড়বো না, তোর যা খুশি তুই তাই করতে পারিস। তা সাধু বলছে ঠিক আছে, আমার থেকে তোর বেশি পাওয়ার তো আমি তো দেখতেছি। তখন জিগার যে ডাল আমরা বলি ভাই, জিগের গাছ, সে জিগের গাছের ডাল দিয়ে উনি কয়েকটা বাড়ি মারছে মাটিতে ডাল মারার সাথে চিৎকার করে বলতেছে আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, আমি আর এর কাছে থাকবো না, আমি চলে যাব। বলতেছে আমাকে ছেড়ে দেন, আমাকে কিচ্ছু দিতে হবে না, আমি এই মাত্রই চলে যাব। তা উনি এই কথা বলে তা বলতেছে তুই যে যাবি তার প্রমাণ কি দিবি আমাকে? বলতেছে আপনার যেখানে বসে আছে ওখানে যে একটা গাছ আছে, ওই গাছের একটি ডাল আমি ভেঙে দিয়ে দেবো আপনার সামনে। আচ্ছা। তা উনি যেই কথা কাজ করে ডালটা ভেঙে দিয়ে গেল ওনার সামনে। তখন থেকে উনি মোটামুটি অনেক সুস্থ হয়ে আছে আমার চাচা। এখন উনি সিলেটে প্রায় 18 বছর ধরে সিলেটে আছে আর কি। এটাই ছিল ঘটনা। সো শাহাদুল, অনেক অনেক ধন্যবাদ। চমৎকার একটা ঘটনা শুনলাম আমরা। তো এরপর যে আসলে আমি যেহেতু সময় একেবারে কম, আমি আর কথা বাড়াতে চাই না, চলে যেতে চাই। আমার হাতে থাকা ছোট্ট একটা মেইল রয়েছে, সেই মেইলটিতে খুবই সামান্য আসলে, তবে ঘটনাটি কিছুটা কোনো না কোনো এক জায়গায় একটা রহস্য লুকিয়ে আছে। সেই ঘটনাটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বাট তার আগে আমি আসলে জানতে চাই, যারা যারা এই ঘটনাটি এতক্ষণ শুনছিলেন শাহাদুলের থেকে, তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন মোস্তাইন খন্দকার, দারুণ হচ্ছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ মোস্তাইন যুক্ত হওয়ার জন্য। সুরিয়া জান্নাত পরি লিখেছেন গল্পগুলো অনেক ভালো লাগছে। রনি সরকার লিখেছেন আমি নারায়ণগঞ্জ থেকে শুনছি, অনেক অনেক ধন্যবাদ। নারায়ণগঞ্জের যদি কোনো ঘটনা থেকে থাকে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছি আমাদের সাথে আচ্ছা, এই নামটা কী রকম আসলে উচ্চারণ করা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, খন্দকার মেহেদি হাসান লিখেছেন আরও মেইল আছে নাকি ভাইয়া? আছে, ছোট্ট একটা মেইল রয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাবো। স্বর্ণা জাহান লিখেছেন হাই, শুনছি গাইবান্ধা থেকে। তারপর লিখেছেন বরকত ভাই আমাদেরকে যে খুব দ্রুত শাহাদুল ভাই সুস্থতা কামনা করছি, থ্যাংক ইউ সো মাচ। সাগর মিয়া লিখেছেন ভাই আমার আচ্ছা আচ্ছা, ওনার খেয়াল ছিল না এই জন্য দেরিতে যুক্ত হয়েছেন। আজকের গল্পগুলো অনেক ভালো লাগছে, স্বর্ণা জাহান আমাদেরকে লিখেছিলেন। সাজ্জাদ আবারও লিখেছেন যে আচ্ছা শাহাদুল ভাইকে কিছু একটা কথা লিখেছেন। রাতুল ভাই দিনকাল কেমন যাচ্ছে? অনেক ভালো আছি লিখেছেন। আজকের ভূতবেলা আচ্ছা আচ্ছা লিখেছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নয়ন সরকার ভাই হয়তো বিদায় নিচ্ছেন, এই জন্য লিখেছিলেন এই কথাটি। আমাদের সাথে পোড়াবাড়ি থেকে যুক্ত ছিলেন নিলয়। মোস্তাইন খন্দকার লিখেছেন আমাদের আগের ভিডিওটাই কিন্তু সর্বোচ্চ ভিউ এসেছে বিপুল এবং মোস্তাইন। জি ঠিক আছে, আমাদের পুরনো ভিডিওগুলো আরও অনেক বেশি ভিউ ছিল, বাট সারাবেলার পেজটার কিছু একটা সমস্যার কারণে আসলে ইদানিং খুব কম ভিউজ আসে, এবং গত সপ্তাহেও মোটামুটি ভালো ভিউজ এসছে। প্রোগ্রাম শেষে 3.1K ছিল ভিউজ। তো দেখতে পাচ্ছি আমরা লিখেছেন আমার ভূতের গল্প খুব ভালো লাগে, খুব ভয় লাগে লিখেছেন রনি সরকার নারায়ণগঞ্জ থেকে। লিখেছেন আমাদেরকে মারুফ রহমান রেহান হরিপুর থেকে যুক্ত হলাম। একা একা একটা ফাঁকা টঙে বসে শুনছি, চমৎকার একটা অনুভূতি হচ্ছে আপনার, আমি ফিল করতে পারছি আপনার ওই জায়গাটা, অনুভব করতে পারছি যে কেমন লাগবে এই জায়গায় বসে থাকে যদি ভূতের গল্প শোনা হয়। রাতুল ভাইয়া ভূতবেলার প্ল্যাটফর্ম থেকে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যে আসলে আমরা মুসলিম হিসাবে এবং মানুষ হিসাবে আসলে কতটা নিকৃষ্ট ইসরায়েল হতে পারে, এটা আসলে তার প্রমাণ প্রতিনিয়তই দিয়ে যাচ্ছে ওরা। তো আল্লাহর লানত পড়বে ওদের উপর। লিখেছেন আমাদেরকে সাজ্জাদ ভাই, আবারও লিখেছিলেন আমাদেরকে নয়ন সরকার ভাই শুভরাত্রি জানিয়েছেন। তো বিদায় মুহূর্তে সবাই আগে থেকেই বিদায় জানাচ্ছেন, এখনও তো সময় আছে কিছুটা। লিখেছেন আমাদেরকে সাজ্জাদ আমাদেরকে গুড নাইট জানিয়েছেন সবার শেষে। তো এই মুহূর্তে আমার হাতে থাকা যে ছোট্ট মেইলটি রয়েছে, আমি যেভাবে লিখেছে আমাকে, আমি সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি।
আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি পূর্বপাড়া থেকে ফাইয়াজ বলছি। আশা করি আপনি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার প্রথম ঘটনাটি পড়ে শোনানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি আমার স্যারের থেকে শোনা আরেকটি ঘটনা লিখে পাঠাচ্ছি। এই ঘটনাটা আমার স্যারের বড় ভাইয়ের সাথে ঘটেছিল। তো আমি আমার স্যার যেভাবে আমাকে শেয়ার করেছেন আমি সেভাবেই লিখছি। ঘটনার দিন স্যারের ভাই এবং তার বন্ধুর সাথে সিনেমা হলে রাত 12টায় ফিল্ম দেখতে গিয়েছিলেন। বলে রাখা ভালো, সিনেমা হলটি তাদের বাড়ি থেকে প্রায় 8 কিলোমিটারের মতো দূরে অবস্থিত। ফিল্ম শেষে তারা একসাথে বাড়ি ফিরতে থাকে। তারা গ্রামের ছেলে হওয়ার জন্য তারা জানতো রাতে একা বের হলে অনেক সময় অস্বাভাবিক কিছু হয়। তাই তারা দুজনেই সিদ্ধান্ত নেয় একে অপরের হাত শক্ত করে ধরে বাড়ি ফিরবে, যাই হোক না কেন হাত ছেড়ে দেবে না। তো এইভাবে চলতে চলতে একটা সময় কোথা থেকে যেন একটা কুচকুচে কালো বিড়াল আসে এবং এসে তাদের চারপাশে ঘুর ঘুর করতে থাকে। তাদের কোনোভাবেই সামনে এগোতে দিচ্ছে না। তারা বুঝতে পারে যে এটা কোনো স্বাভাবিক কিছু না, এটাকে আঘাত করলে আর পিছু ছাড়বে না। তাই তারা দুজন মনের সাহস নিয়ে একটা দৌড় দিয়ে দেয় এবং অনেকটা পথ দৌড়ে স্যারের ভাইয়ের বন্ধু বাড়ি চলে আসে এবং কিছু সময় পর সে বাসায় চলে যায়। কিন্তু স্যারের বাসা আরও কিছুটা দূরে। স্যারের ভাই চলতে চলতে তাদের বাড়ির কাছে যে শ্মশানটা আছে সেখানে সে দেখে শ্মশানের পাশে একটা গর্ত থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। তো এই অস্বাভাবিক দৃশ্যটি দেখে তিনি ঠিক একই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যান এবং পরদিন আশেপাশের লোকজন তাকে বাড়ি নিয়ে যায়। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আগেই বলেছি। উনি এরপর ওনার কথা বলেছেন। বেলা with রাতুল। ভয়ের শুরু এখানে। ভয়ের শুরু এখানেই। আমরা খুব ছোট্ট একটা ঘটনা শুনে এলাম, যেটি আমাদেরকে পাঠিয়েছেন ফাইয়াজ, আমাদের খুব ছোট্ট বন্ধু। এই জন্য তার ঘটনাটি অনেক ছোট, কিন্তু ভূতবালার জন্য যে তার ভালোবাসা সেটা তার প্রমাণ দিয়েছে। তো যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। অনুষ্ঠানের যেহেতু একেবারেই শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছেছি, তো শেষ মুহূর্তে আর কিছু কথা বলতে চাই এবং জানতে চাই, দেখতে চাই কে কি লিখেছেন বা কার কি মতামত। এবং আজকে দেখলাম অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে তারা স্টুডিওতে আসবেন এবং এসে ঘটনা শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছি অনেকেই জানিয়েছেন ইমেলও করবেন। আমি আসলে অপেক্ষায় আছি কবে তাদের ঘটনাগুলো পাবো এবং আপনাদেরকে পড়ে শোনাবো। তো দেখতে পাচ্ছি এমডি ওয়াসিম লিখেছেন, আমাদের এখানে টুকটুক বৃষ্টি পড়ছে, জানালার পাশে শুয়ে শুয়ে শুনছি, অনেক ভালো লাগছে। বেশ চমৎকার একটা অনুভূতি, তাই না? মারুফ লিখেছেন, ভাই আপনি কতক্ষণ শো করবেন? মারুফ ভাই, আপনি হয়তো বা জানেন না, আমরা প্রতি বৃহস্পতিবার রাত 9:05 থেকে রাত 11টা পর্যন্ত আমরা ভূতবেলা অনুষ্ঠানটি চালিয়ে থাকি। এবং এছাড়া চাইলে আপনারা ইউটিউবে আমাদেরকে শুনতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে আরজে রাতুল ভূতবেলা লিখে সার্চ করতে পারেন। সেখানে কিছু কিছু ঘটনা আমাদের আপলোড করা আছে। এবং দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন মোরসালেন সরকার, ভাইয়া কেমন আছেন? অনেক ভালো আছি। হালিমাতুস সাদিয়া লিখেছেন আমাদেরকে, আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি সাদিয়া, শুনছি গাইবান্ধা পলাশপাড়া থেকে। এরপর আমাদের সাথে যুক্ত আছেন এমডি মনিরুল ইসলাম, ভাই কেমন আছেন? যুক্ত হয়ে গেলাম বোয়ালি থেকে। মোস্তাইন খন্দকার লিখেছেন, ভাইয়া একদিন আবারও যেতে যাচ্ছি। অবশ্যই মোস্তাইন খন্দকার ভাই, অবশ্যই আমন্ত্রণ রইল আপনাদেরকে। লিখেছেন আমাদেরকে আবারও নূরে মিশকাতুল, ইস ভাই আজকে মিস করলাম, আমার মনে হয়েছিল যে আজকে ভূতবেলা হবে। আচ্ছা, মনেই ছিল না যে আজকে ভূতবেলা হবে। হ্যাঁ, অবশ্যই এটা স্বাভাবিক। যেমন অনেক সময় আমারও মনে থাকে না যে আজকে ভূতবেলা আছে কিনা, কিন্তু সন্ধ্যাবেলা মনে পড়ে। এবং সে সময় দেখা যায় যে গত সপ্তাহের যে মেইলগুলো ছিল, তো সেগুলো আসলে পড়া হয় না। তো হুটহাট করে দেখা যায় যে মেইল পড়ার সময় অনেক ভুলভাল পড়ে ফেলছি। তো এরকম কিছু ঘটনা ঘটে যায় মানুষের জীবনে। স্বাধীন লিখেছেন, ভাইয়া যুক্ত হয়ে গেলাম সুখান দিঘি বাদেখালি থেকে, আজ এক্সাম দিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বাকিগুলো যেন ভালোভাবে দিতে পারি। রাতুল ভাইয়া দোয়া করবেন। শেষ পর্যন্ত সাথে থাকবেন বলে জানিয়েছেন আমাদেরকে।
আচ্ছা, লিখেছেন আমাদেরকে আর যে সাজ্জাদ, আমাদের এখানেও হালকা বৃষ্টি পড়ছে। জি, আসলে আমরাও এখানে অনুভব করছি স্টুডিওর বাইরে। আসলে আগে দেখার সুযোগ ছিল, পেছনে গ্লাস ছিল, বাট এখন আসলে সেটা ঢেকে দেওয়া হয়েছে, যে জন্য আমি আসলে বাইরের ওয়েদারটা দেখতে পারি না। কিন্তু আমি অফিসে ঢোকার সময় যখন যে পরিবেশটা দেখি সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলি। তো আজকে যাই হোক, অনেক কথা হলো, অনেকগুলো ঘটনা হলো। তো শেষ মুহূর্তে আমি আসলে কি বলবো, রঞ্জু মিয়া লিখেছেন আমাদেরকে, ভাই আমার ভূতের গল্প অনেক ভালো লাগে। অবশ্যই আমার ভূতের গল্প পড়ে শোনাতে ভালো লাগে এবং আপনাদের ঘটনাগুলো অনেক বেশি ভালো লাগে শুনতে। তো এই জন্য যারা আমাদের স্টুডিওতে আসতে চান, যাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আছে, এমন হতে পারে যে শুধুমাত্র আপনার সঙ্গে, যেমন কিছু কিছু মানুষ আছে যাদের সাথে জীবনে কখনোই ভৌতিক ঘটনা ঘটে না, এরকম অনেক মানুষ আছে যে তারা জীবনে কখনো মানে ভয় কি জিনিস বা মানে এই অতিপ্রাকৃত যে প্যারানর্মাল বিষয়গুলো আছে এগুলো তাদের সাথে জীবনে একবারও ঘটেনি। তো এরকম ঘটনা আছে, যেমন তার মধ্যে আমি নিজেই একজন। আমার সঙ্গে এই পর্যন্ত লাইফে একটা ভৌতিক ঘটনাও ঘটেনি, কিন্তু যেসব বিষয় ঘটেছে সেগুলো আসলে প্রকৃতভাবে ভৌতিক ঘটনা কিনা জানি না আসলে। আচ্ছা, সেগুলো আসলে ভৌতিক ঘটনা বলা যায় না, কারণ আমি তো ইনস্ট্যান্টলি সেখানে ভয় পাইনি। এমন হয়েছে যে আমি বলেছিলাম এরকমই এক বর্ষার রাতে আমি সারাবেলা যখন নিউজ পড়তে আসছিলাম, আগে রাত 9:45 নিউজ প্রচার হতো রেডিও সারাবেলায়। তো রাতের নিউজ পড়তে যখন আসছিলাম সেই সময় একটা লাইট দেখেছিলাম, একটা এসকেসিনের পাশে একটা ফাঁকা জমি ছিল, মানে একটা বিশাল বড় একটা পাথার মতো। তো সেই জায়গাতেই সেই বৃষ্টির সময় আমার খেয়াল ছিল না যে বৃষ্টি পড়ছে। তো আমি ভেবেছিলাম যে মাটির থেকে গ্যাস উঠে হয়তো বা সেটাতে আগুন ধরেছে বাতাসের সংস্পর্শে এসে। আমি এই ঘটনাটি অনেকবার বলেছি, তারপর আজকে বলতে হচ্ছে যেহেতু সময় আরও কিছুক্ষণ আছে এবং ঘটনা মোটামুটি শেষ। তো এমন একটা পর্যায়ে আমি দেখলাম যে আলো দুটি আলো উঠছে। তো প্রথমে এটা ভাবলাম যে হয়তো মাটি থেকে গ্যাস উঠছে। তো এটা ভেবে আমি রেডিওতে আসলাম, নিউজ পড়লাম। নিউজ শেষ করে যখন রাত 10:30টার দিকে আমি বাসায় ফিরলাম, তো বৃষ্টির মধ্যে ভিজে গেছি একটু হালকা। তো পোশাক ছেড়ে যখন হচ্ছে আমি রুমে এসে বসলাম, ছাতা অফ করলাম, তো সেই মুহূর্তে আমার মনে পড়লো যে আজকে তো বৃষ্টি হচ্ছিল, তো আমি যে আলোটা দেখেছি এটা কিসের আলো? তবে যদি সত্যি কোনো এরকম কিছু হয়ে থাকে যে গ্যাস হয়ে থাকে, তাহলে তো এটা আসলে বৃষ্টি হচ্ছে এই সময় তো জ্বলে ওঠার কথা নয়। তো এরপরে আমি আসলে নিজেকে অন্যভাবে সান্ত্বনা দিলাম। হয়তো বা অনেক সময় দেখা যায় আমি যখন আসছিলাম আর কি, এটা হচ্ছে প্রথম দিকের ঘটনা, যখন আমি সারাবেলায় আসছিলাম নিউজ পড়ার ক্ষেত্রে, সে সময় মনে হয়েছে যে হয়তো বা সেই আলো যে মাটি থেকে গ্যাস উঠেছে সেটার আলো। এরপর আরও একটা কথা আমার মনে হয়েছে, সেটা রেডিওতে যখন ঢুকি সেই মুহূর্তে, যে হয়তো বা কেউ মানে মাছ ধরার মশাল নিয়ে, যে অনেক সময় যে জমিতে মাছ ধরে না, তখন জমিতে বৃষ্টি শুরু হয়েছে, ছোপ ছোপ পানি ছিল। তো আমি ভেবেছিলাম যে এরকম একটা ওয়েদারে মানুষ হয়তো মাছ ধরার জন্য সেই মশাল নিয়ে আসছে। তো এমন একটা সান্ত্বনা দিয়ে এসেছিলাম, কিন্তু যখন বাসায় যাওয়ার পর আমার সেই ভুলটা ভেঙে যায় এবং আমি তখন নিজেকে মানে কিভাবে বোঝাবো, আমি পুরো স্টিল কোনো কথা বলতে পারছিলাম না ওই মুহূর্তে যখন আমার মনে পড়ে এই বিষয়গুলো। যে কারণ ওই সময় বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি এবং ভালোই বৃষ্টি হচ্ছিল, আমি ছাতা মাথায় নিয়ে আসছিলাম। তো যে এক পর্যায়ে হচ্ছে, যদি পানির মধ্যে তো আগুন জ্বলার কথা নয়, গ্যাস থাকে সেটা ঠিক আছে, কিন্তু যখন পানি আসবে ওপর থেকে, পানি কন্টিনিউয়াসলি পড়ছে, তো এই সময় তো আসলে আগুন ধরার কথা নয়। আর আমি যে আরেকটা বিষয় ভেবেছিলাম যে কেউ হয়তো বা দুজন মানুষ মশাল হাতে নিয়ে মাছ ধরছে। তো এইরকম একটা জায়গা থেকে বৃষ্টি হচ্ছে, মশাল তো জ্বলে থাকার কথা নয়, ঠিক আছে? এরকম একটা ঘটনা আমি বললাম। এই ঘটনাটি মানে এরপরে এসকেসিনের ওই পেছনের জায়গাটাতে এখন অনেক বিশাল খুব সুন্দর একটা লেক হয়েছে, আপনারা অনেকেই জানেন। তো আসলে ওই জায়গাটাতে এই ঘটনাটি ঘটেছিল আমার। তো আসলে এটি ছিল আমার লাইফে একমাত্র ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। এছাড়া আগেও খুব ছোটবেলায় একবার ভয় পেয়েছিলাম, কিছু একটা ছায়া দেখেছিলাম আর কি। এছাড়া আর কোনো ভৌতিক অভিজ্ঞতা আমার জীবনে হয়নি। তো এরকমই যদি ঘটনা শুধুমাত্র আমাদের নিজের সাথেই যে ঘটে যেতে হবে তা নয়। দেখুন আমার বিষয়টা দেখুন, আমি একটা ভৌতিক শো চালাচ্ছি মানে বিনোদনের জন্য। তো সেখানে আমার নিজের ঘটে যাওয়া ঘটনা নেই এবং আপনারা যে ঘটনাগুলো পাঠান সেই ঘটনাগুলোই আমি শেয়ার করি। তো এরকম ঘটনা হয়তো বা আপনারাও শুনেছেন, অবশ্যই প্রত্যেকেই শুনেছি, যেমন আমার তো কন্টিনিউয়াসলি শুনতেই হচ্ছে। এবং দেখা যায় যে ছোটোবেলায় বাবা মা আবার অনেকে আছে, দাদা দাদির সাথে অনেক ভালো সম্পর্ক থাকে, দাদা দাদির কাছে ঘটনা শুনে। আমার অবশ্যই এরকম সুযোগটা হয়নি, কারণ আমার দাদা দাদি এবং নানা ছোটোবেলায় তারা গত হয়েছেন।
তো এরকম একটা জায়গা থেকে আমার সেরকম সুযোগটা হয়নি, তবে মাঝে মধ্যে শুনি বিভিন্ন ঘটনা শুনি আশেপাশের লোকজনদের থেকে, আমি সেগুলো শেয়ার করার চেষ্টা করি। তো এরকম ঘটনা যদি আপনাদের কাছেও থেকে থাকে, অবশ্যই আছে, আসলে অস্বীকার করার কোনো ওয়ে নেই যে হচ্ছে ঘটনা নেই আমাদের কাছে। তো এই বিষয়গুলো, এরকম ঘটনাও কিন্তু আপনারা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। যারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি আবারও বলছি, যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন যে কোনো সময়। আমাদের ভিডিওটি তো আমাদের ফেসবুক পেজে আপলোড করা থাকবে, এবং সেখানে আপনারা যারা নাম্বারটি শুনবেন, শুনে আপনি দিনের যে কোনো সময় আমাদেরকে ফোন করতে পারেন, অথবা এখনও রাত 11টা বাজতে যে কয়েক মিনিট বাকি আছে এই টাইমেও আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নম্বরটি হচ্ছে 01713484465। হয়তো সামনের সপ্তাহে আপনি আমাদের সাথে বসে আপনার সঙ্গে ঘটে যাওয়া অথবা আপনার জানা ঘটনা আমাদেরকে শেয়ার করবেন। তো এটি ছিল একটি মাধ্যম যেটির মাধ্যমে আপনারা সরাসরি ঘটনা শেয়ার করতে পারবেন। আর আরেকটি মাধ্যম হচ্ছে আপনারা চাইলে কিন্তু আমাদেরকে আপনার ঘটনা লিখে পাঠাতে পারেন। এরকম বেশিরভাগ ঘটনা যারা আসলে মেইল পাঠান সেই সব ঘটনা কিন্তু মানুষ বেশি পছন্দ করে এবং আপনারা শুনতে পছন্দ করেন। মানুষ বলতে কারা? আপনারাই, যারা এখানে আসেন ঘটনা বলতে এবং এখানে এসে যে ঘটনা বলেন, এবং এখানে আসার গল্পটা কিন্তু অন্যরকম। যে আপনি প্রথমে রেডিওতে শুনলেন, শোনার পর ভাবলেন যে বাহ, এই ঘটনাটা অনেক চমৎকার, হয়তো বা আমিও গেলে আমার ঘটনাটাও শেয়ার করতে পারতাম। আবার আরেকটা জায়গা থেকে কিছু মানুষ আসে, আমি শুনি যে অনেকে এসে বলে, সেসব কথা আসলে বলা যায় না। ওনারা বলে যে ভাইয়া, আমি মাঝে মধ্যে কিছু ঘটনা শুনি যেগুলো শুনে আসলে ভয় লাগে না, অনেক সময় মনে হয় যে বানানো ঘটনা। তো সেই জায়গা থেকে আবার অনেকে আসেন, বলেন যে ভাই, আমি আমার সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। তো এরকম কিছু ঘটনা, আসলে এই সব কিছুর সংমিশ্রণে এই ভৌতিক জগৎটা। তবে কালো জাদু নিয়ে যদি কিছু বলতে চাই, যে আজকের অনুষ্ঠানের প্রথম দিকেই আমরা কালো জাদুর দুটি ঘটনা শুনেছি। সেই কালো জাদুর পরিণতি কিন্তু শেষ পর্যন্ত ভালো হয় না। তো আসলে আমি যতবারই শুনেছি, মানে কেউ যদি আপনার ক্ষতির জন্য যদি ব্ল্যাক ম্যাজিক করে, তো জীবনে কোনো না কোনো এক পর্যায়ে আপনি যদি তার ক্ষতি নাও করেন, আপনি যদি পাল্টা কালো জাদু বা পাল্টা যদি সেই জাদুটা ভেঙে দেন, নাও দেন, তারপরও কোনো না কোনো এক পর্যায়ে লাইফে গিয়ে তার ক্ষতি হয়। এবং একটা সময় এমনও বিষয় আছে, এটা সব সময় ঘটে, যে যারা কালো জাদু করে বা প্র্যাকটিস করে তাদের পুরো বংশ নির্বংশ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে জিন বন্দি করে রাখে। এই ধরনের ঘটনাগুলো আসলে খুবই আসলে মানুষ হিসেবে কতটা নিকৃষ্ট হলে আসলে তাদেরকে মানুষের মধ্যে বলা যায় না, যারা এই কাজগুলো প্র্যাকটিস করে। ইসলাম সুন্দর, তবে সেটা সেইভাবে বিকৃতভাবে নয়। তো যাই হোক, কিছু মানুষ আছেন এগুলো এখনও বিশ্বাস করেন। তো আসলে আমি তাদের কাছে অনুরোধ করবো, এই ধরনের বিষয়ে যদি তার কাছে এই কথাগুলো পৌঁছায় আর কি, এখনও সুযোগ আছে, আপনারা সেসব ছেড়ে দিন। আপনি ভালো থাকুন এবং আপনার আশেপাশের মানুষদেরকে ভালো রাখুন এবং আপনার পরিবারের মানুষজনদেরকে ভালো রাখুন। আমি সবচেয়ে বেশি শুনেছি যে যারা এগুলো করে তার পরিবারের মানুষের উপরে সবচেয়ে বেশি ক্ষতিটা হয়। তো ভবিষ্যতে আরও হয়তো বা ঘটনা এরকম আসবে ভূতবেলায়, তো সেসব বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো। তো আজকে ঘটনা ছাড়া অনেক বেশি কথা বলে ফেলেছি, এর আগে সম্ভবত এমন কিছু হয়নি। এবং এর একটি বিশেষ কারণ হচ্ছে, আজকে আমাদের হাতে যে ঘটনাগুলো এসেছে সেই ঘটনাগুলো পড়ার মতো নয়। আরেকটি ঘটনা ছিল যেটি আসলে ভৌতিক ঘটনাই নয়। আমি পড়ে দেখছি যে আমি আসলে ভাবছি যে ঘটনার শেষের দিকে হয়তো বা ভৌতিক কিছু শুরু হবে। তো দেখছি উনি গল্প লিখছেন, কিন্তু ঘটনার শেষে গিয়েও দেখি যে ভৌতিক কোনো কিছু নেই, উনি প্রেমের গল্প আমাকে লিখে পাঠিয়ে দিয়েছেন। তো এরকম একটা জায়গা থেকে আমি আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। তো এই জন্য আপনাদের কাছে বেশি বেশি অনুরোধ করবো, যারা যারা চান যে ভূতবেলায় ইমেলটা সচল থাকুক বা প্রতি সপ্তাহে আপনারা ভয়ঙ্কর ঘটনা চান বা শুনতে চান, অনেকে বলেন ইমেল পছন্দ করেন। আসলে ইমেল পছন্দ করলেই হবে না, আপনাদের ইমেল পাঠাতে হবে। ইমেল আপনারা যেগুলো পাঠান আমি সেগুলোই পড়ে শোনাই এবং আপনাদের ভাষায়। তো এই জন্য ইমেল পাঠাবেন, আমি নিজেই বিশেষ করে চাই। এবং যারা স্টুডিওতে আসতে চান তারা সরাসরি আসতে পারেন আমাদের এখানে। তো আপনাদের সাপোর্টটা নিয়েই আমরা আসলে অনেক সামনে এগিয়ে যেতে চাই, ভূতবেলা সামনে এগিয়ে যেতে চাই এবং রেডিও সারাবেলা সামনে এগিয়ে যেতে চাই। অবশ্যই মাটি ও মানুষের কাছে স্লোগানকে বুকে ধারণ করে আমরা আজকের মতো বিদায় নিতে চাই। বাট তার আগে অনেকেই কয়েকটা কথা লিখেছেন, তো আসলে সবগুলো বলবো না। রেগুলার না হলেও আমি আপনার প্রোগ্রাম মাঝে মাঝে শুনি। SI জিহাদ লিখেছেন আমাদেরকে, মোহনা রহমান ছিলেন আমাদের সাথে। আচ্ছা, লিখেছেন অনেক ভালো লাগছে। ওকে,
তারপর দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে, আসসালামু আলাইকুম ভাইয়া, কলেজ পাড়া থেকে শুনছি। লিখেছেন আমাদেরকে সাজ্জাদ, শেষ মুহূর্তে যুক্ত হয়েছিলেন লুৎফুল আনোয়ার ভাই চট্টগ্রাম থেকে। তো থ্যাংক ইউ সো মাচ। রঞ্জুমি লিখেছেন ভাইয়া আমার ভূতের গল্প খুব ভালো লাগে। ওকে ওকে ফাইন। নাসিম নাহিদ লিখেছেন খুব ভালো হচ্ছে, চালিয়ে যান। তো সর্বশেষ একটি কথা বলতে চাই, ফ্রি প্যালেস্টাইন। আমাদেরকে এস জে জিহাদ হাসান ভাই আমাদেরকে লিখে পাঠিয়েছেন। অবশ্যই ফিলিস্তিনের মানুষদেরকে আল্লাহ রহমত করুক, তো তাদের হারানো ভূমি যেন তারা ফিরে পায়, ইনশাল্লাহ ফিরে আসবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকে আমাদের এই জায়গা থেকে আমরা ভোরবেলা থেকে বিদায় নিচ্ছি। আমি রাতুল এবং আমার সাথে ছিল আজকের অতিথিরা এবং শাহাদুল। সো থ্যাংক ইউ সো মাচ। আবারও আগামী বৃহস্পতিবার ফিরে আসবো ঠিক রাত 9:05 এবং আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সমস্ত ঘটনাগুলো শুনতে পারেন। আসসালামু আলাইকুম। আইডিটা প্লে করে দিন।